আসসালামু আলাইকুম আমার প্রিয় এইচএসসি 28 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমার প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিন্তু কথা হচ্ছে আমরা প্রথম ক্লাসে কি পড়ব। সাধারণত আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন এটা দিয়ে শুরু করি, কিন্তু আমরা অনেকেই ভুলে যাই বা অনেক জায়গায় আমাদেরকে এটা পড়ানো হয় না। সেটা হচ্ছে সূচিপত্রের পরে এবং প্রথম অধ্যায় শুরুর আগে 10 পেজের উপক্রমণিকা বলে একটা অংশ আছে। এখান থেকে প্রতি বছর অ্যাডমিশন পরীক্ষায় একটা করে কোশ্চিন আসে। সেটা হতে পারে মেডিকেল, ভার্সিটি, ডেন্টাল, গুচ্ছ, যে কোনো জায়গায়। ইভেন গত বছরেই এই অংশ থেকে প্রশ্ন এসেছিল। সেটা তোমরা যখন দাগানো বই দেখাবো দেখতে পারবা যে কি পরিমাণ কোশ্চিন আছে, এবং টপার্স ব্লুপ্রিন্টের লাস্টেও কিন্তু অনেক কোশ্চিন আছে এই অংশ থেকে। বাট কথা হচ্ছে শুধুই কি আমরা ক্লাস করব না, তোমাদের যেন এমনিতেও যদি তোমরা এখন ক্লাস করার প্রতি অনেক বেশি আগ্রহী আমি সেটা জানি, তারপরেও তোমাদের মোটিভেশন ধরে রাখার জন্য এই ফ্রি ক্লাসটা করার পরে তুমি আমাদের যে গ্রুপ আছে এইচএসসি বায়োলজি বাই তুন্দ্রা রিজিয়ন ফেসবুক গ্রুপ, এটাতে তুমি ক্লাসের রিভিউ করতে পারো। সেটা হতে পারে কোনো একটা পোস্ট অথবা হতে পারে কোনো একটা ভিডিও, এবং যার পোস্ট বা ভিডিও অর্থাৎ যার পোস্টের রিচ সবচাইতে বেশি হবে, রিয়াকশন বেশি হবে, কমেন্ট বেশি হবে, এবং অবশ্যই যার রিভিউ শুধু আপুর প্রশংসা করছে এমন না, যার রিভিউটা একদম জেনুইন হবে তাকে দেওয়া হবে, তাকে না আসলে তাদেরকে দেওয়া হবে, টপ 3 কে দেওয়া হবে। এখন তোমাদের জন্য সবচাইতে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এই বইটা, বোর্ড বই। তোমরা সবাই এখন এটা কিনবা। তো আমি এইটা নিজেই তোমাদেরকে একদম লেটেস্ট ভার্সন যেটা, সেটা কিনে পাঠিয়ে দিব তোমার যে অ্যাড্রেস আছে সেখানে। সাথে এই ক্লাসের যে টপার্স ব্লুপ্রিন্ট আছে সেটাও তোমরা পেয়ে যাবা, এবং তুমি যদি ইংলিশ ভার্সন হও ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন হলে বাংলা ভার্সনের পেয়ে যাবা। আর সাথে কোর্স স্পেশাল ডিসকাউন্ট পাবা। বাট আমার যেই স্টুডেন্টরা অলরেডি কোর্সে ডিসকাউন্টেই ভর্তি হয়ে গিয়েছো, তারপরেও তোমাদের জন্য ডিসকাউন্ট সমপরিমাণ অর্থ ক্যাশব্যাক থাকবে। সো আশা করি মোটিভেশন ধরে রাখা খুবই ইজি, কারণ তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। তো আমরা চলো শুরু করি বেশি কথা না বলে। জীববিজ্ঞান প্রথম পত্রের উপক্রমণিকা অংশ, আমি আবারও বলছি আমাদের যে সূচিপত্র আছে সূচিপত্র এবং প্রথম অধ্যায়ের মাঝামাঝি 10 পেজের এই অংশটা তুমি দুটো কারণে পড়বা। প্রথম কারণ হচ্ছে এই অংশটা না পড়লে তোমাদের কাছে পরবর্তীতে উদ্ভিদ বিজ্ঞান যে সিলেবাস বলো সাবজেক্ট বলো এটা কঠিন লাগবে, কারণ এই অংশটা হচ্ছে একদম উদ্ভিদ বিজ্ঞানের বেসিক থেকে সাজানো। দ্বিতীয় কথা হচ্ছে পরবর্তীতে এইচএসসি ইয়ার ফাইনাল এবং কলেজের রাশে তুমি এই অংশটা পড়ার আর সুযোগ পাবে না, এবং ম্যাক্সিমাম জায়গায় তোমাকে এই অধ্যায়টা স্কিপ করে পড়ানো হবে। যেটা আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে আমার কোর্সে তোমরা শুধু ক্লাস পাবা না, আমার কোর্সে ফুল সাপোর্ট অ্যান্ড গাইডলাইন পাবা। তো এই অংশ আমি কিভাবে বাদ দেই বলো, যে অংশটা আসলেই আগে পড়া উচিত, যে জন্যই বইয়ের আগে এই অংশটা দিয়েছে। তো সেই অংশটাই আমরা হচ্ছে আজকে পড়ব। তো এই অংশটাকে আমরা এই টপিক গুলাতে হচ্ছে ভাগ করতে পারি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি একটা একটা করে টপিক পড়বো এবং হচ্ছে সেটা শেষ হয়ে গেলে আমি এখানে টিক মার্ক করব। তো শুরুতে আমি পড়তেছি হচ্ছে জীব বৈচিত্র্য। জীব মানে হচ্ছে বায়ো, বা জীব মানে অ্যাকচুয়ালি অর্গানিজম, বাট আমি যখন জীব বিজ্ঞান বলি তো তখন যেহেতু বায়োলজি বলি, তো শর্টকাটে আমি বলতে পারি জীব মানে হচ্ছে বায়ো, এবং বৈচিত্র্য মানে হচ্ছে ডাইভার্সিটি। সেখান থেকে দুটো ওয়ার্ড মার্চ করে বলা হয়েছে বায়োডাইভার্সিটি। এইবার তুমি হচ্ছে জাস্ট বইয়ের অবস্থাটা দেখবা। বইয়ের এই অংশটা কপিরাইট ইস্যুজের কারণে এরকম হচ্ছে সবুজ। তোমরা অন্যান্য অংশের যে পিডিএফ ভার্সন পাবা সেটা আরো বেশ বেটার পাবা, যেহেতু এই অংশটা সাদা, কিন্তু এই অংশটা সবুজ হওয়ার কারণে এই অংশের ভার্সনটা হচ্ছে একটু উইক টাইপের আর কি। এনিওয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ তোমাদেরকে আমি টপার্স ব্লুপ্রিন্টও দেখাবো এখানে। তো প্রথমে যে অংশটা আছে এই অংশটা আসলে এতটা ইম্পর্টেন্ট না দেখে আমি স্কিপ করে যাচ্ছি, এমন র্যান্ডম কথাবার্তা আছে। প্রথমে যে অংশটা আমরা পড়বো সেটা হলো যে উদ্ভিদ প্রজাতির সংখ্যা 5 লক্ষ এবং প্রাণী প্রজাতির সংখ্যা হচ্ছে 13 লক্ষের বেশি। একটু কমন সেন্স খাটালে আমরা এমনিই বুঝতে পারবো উদ্ভিদের থেকে প্রাণী প্রজাতির সংখ্যা বেশি হবে। উদ্ভিদের থেকে প্রাণী, প্রাণী মানে শুধু গরু ছাগল কুকুর বিড়াল না, এখানে কিন্তু যারা চলতে ফিরতে পারে, অর্থাৎ যে পরিমাণ এই পৃথিবীতে কীট পতঙ্গ আছে তাতে আসলে প্রাণীর সংখ্যা অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে।
তো এই দুই প্রজাতির এখানে একটা সংখ্যা দেয়া হয়েছে, কিন্তু তার আগে বুঝতে হবে এই সংখ্যাটা ওরা কিভাবে কাউন্ট করছে। তোমরা যদি একটু খেয়াল করো যে এখানে বলে দিছে লক্ষ লক্ষ প্রজাতির জীব একটি আরেকটি থেকে ভিন্নতর। প্রজাতি কনসেপ্টটা আমাদেরকে আগে বুঝতে হবে। সহজ ভাষায় প্রথম কথা হচ্ছে মানুষ একটা প্রজাতি, হনুমান একটা প্রজাতি, কুকুর, বিড়াল, ছাগল, আম, জাম, কাঁঠাল, লিচু প্রত্যেকটা এক একটা প্রজাতি। সেই পার্সপেক্টিভ থেকে আমাদের এখানে কাউন্টটা হচ্ছে বসানো হয়েছে যে কত টাইপের, কত প্রজাতির উদ্ভিদ আছে এবং কত প্রজাতির আমার হচ্ছে প্রাণী আছে। এই অংশটা তুমি যখন বইতে বারবার পড়বা তুমি দেখবা ভুলে যাবা। এই জন্যই কিন্তু তোমার খেয়াল করো টপার্স ব্লুপ্রিন্টে প্রথমে তো আগে একটা অধ্যায় তুমি কতগুলো টপিকে পড়বা সেটা তো ভাগ করে দেওয়াই আছে, সুন্দর করে এখানে দেওয়া আছে যে সুন্দর করে এখানে দেওয়া আছে যে উদ্ভিদ প্রজাতির সংখ্যা হচ্ছে 5 লক্ষের মতো এবং প্রাণী প্রজাতির সংখ্যা হচ্ছে 3 লক্ষের উপরে। তোমার জাস্ট এইটুকু ইনফরমেশন মনে রাখলেই চলবে। এরপরে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা হচ্ছে বিভিন্ন রকম বৈচিত্র্য। জাস্ট এই অংশটা আমরা পড়বো। তো প্রথমেই আগে আমি বইটা যদি তোমাকে দেখাই, সেখানে দেখতে পাবা বইতে বলা আছে 3 রকমের বৈচিত্র্যের কথা। খেয়াল করো 3 রকমের বৈচিত্র্যের কথা। একটা হচ্ছে জেনেটিক বৈচিত্র্য, আরেকটা হচ্ছে স্পিসিস বৈচিত্র্য। স্পিসিস মানে হচ্ছে আমাদের যেই স্পেসিস আর কি, বইতে স্পিসিস স্পিসিস লেখা আছে, যেটা থাকুক এটা প্রোনাউন্সিয়েশন এত ধরার কিছু নাই। তো স্পেসিস যে বৈচিত্র্যটা আছে এটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, যেটার বাংলা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। আর জেনেটিক বৈচিত্র্য মানে হচ্ছে জিনগত বৈচিত্র্য। এরপরে আমাদের হচ্ছে ইকোসিস্টেম বৈচিত্র্য। ইকোসিস্টেম বাংলাটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আমি আগে 3 রকমের বৈচিত্র্য তোমাদের কাছে এক্সপ্লেইন করি। প্রথমত হচ্ছে প্রজাতির বৈচিত্র্যটা বোঝো, খুবই সিম্পল কনসেপ্ট। যতগুলো প্রজাতি আছে যেরকম বললাম আম, জাম, কাঁঠাল, লিচু, এদের মধ্যে যে বৈচিত্র্য সেটাই আমাদের হচ্ছে স্পিসিস বৈচিত্র্য বা আমাদের প্রজাতিগত বৈচিত্র্য। এবার একটু চিন্তা করে দেখো সকল মানুষ কিন্তু একই প্রজাতির আন্ডারে পড়ে, তারপরেও সকল মানুষের মধ্যে একটা কিন্তু জিনগত অমিল থাকি। অর্থাৎ তুমি আর আমি দুজন মানুষ হলো, তোমার আর আমার ম্যাক্সিমাম জিন একই হলেও কিছু কিছু জিন তোমার আর আমার কিন্তু আলাদা। এই যে একই প্রজাতির মধ্যে জিনগত বৈচিত্র্যের কারণে যে বৈচিত্র্যটা তৈরি হলো সেটাই জেনেটিক বৈচিত্র্য বা জিনগত বৈচিত্র্য। এখন একটা প্রজাতিকে যদি আমি আরো ভাঙতে চেষ্টা করি, ফর এক্সাম্পল বিভিন্ন রকমের আম, এখন তো গ্রীষ্মকাল তোমরা ভালো বুঝবা, ল্যাংড়া, আশ্বিন, ফজলি, হাড়িভাঙা, গোবিন্দভোগ, আম্রপালি, সবাই কিন্তু আম, সবাই কিন্তু সেম প্রজাতি, বাট সবার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এগুলো এক একটা ভ্যারাইটি। তাহলে আমরা শিখলাম এই কনসেপ্টটা যে যদি আমরা প্রজাতিকে আরো মাইনর লেভেলে ভাঙতে চাই তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে প্রকরণ। প্রজাতি মানে হচ্ছে স্পেসিস, আর প্রকরণ মানে প্রকরণের ইংলিশ টার্মটা হচ্ছে ভ্যারাইটি। বাংলা ভার্সন যারা আছো তাদেরও এই টার্ম দুটোই কাজে লাগবে, ঠিক আছে? স্পেসিস এবং এটার টার্ম হচ্ছে ভ্যারাইটি, ঠিক আছে? তো এই যে প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য সেটা তো আশা করি তোমরা ক্লিয়ার হইছো। আম, জাম, কাঁঠাল, লিচু এরকম যে একটা ভ্যারাইটি মানে এরকম যে একটা বৈচিত্র্য আছে সেটা প্রজাতিগত বৈচিত্র্য। আমের মধ্যে যে ভ্যারাইটি আছে, বিভিন্ন রকম মানুষের মধ্যে যে ভ্যারাইটি আছে সেটার কারণে তৈরি হয় প্রকরণ এবং সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, ঠিক আছে? বাকি থাকলো আমাদের 3 নম্বর বৈচিত্র্য, যেটা হচ্ছে আমাদের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোসিস্টেম ভ্যারাইটি। প্রথমে বুঝতে হবে ইকোসিস্টেম জিনিসটা কি। খুবই সহজ কনসেপ্ট, আমরা এসএসসি তে 13 নম্বর চ্যাপ্টারে এটা পড়েছি যে পরিবেশ এবং পরিবেশের সাথে, অর্থাৎ পরিবেশে কে থাকে? পরিবেশে থাকে জীব। যে কোনো জীব সেটা পরিবেশের জড় উপাদানের সাথে যে ইন্টারঅ্যাকশনটা করছে সেটাই কি বলতো? সেটাই হচ্ছে ইকোসিস্টেম। আমি আবার বলছি, আমি মানুষ, আমি একটা জীব, আমি পরিবেশ থেকে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, আমার গরম লাগছে, আমার ঠান্ডা লাগছে, এই সকল ইন্টারঅ্যাকশন, এই সকল বিষয়বস্তু যখন আমি সবকিছু একত্রিত করছি
তখন সেটাকে আমি হচ্ছে ইকোসিস্টেম বা আমাদের বাস্তুতন্ত্র বলি। এখন তুমি একটা জিনিস চিন্তা করবা, এক এক জায়গাকার ইকোসিস্টেম এক এক রকম। যেরকম বরফ অঞ্চলের ইকোসিস্টেম একরকম, মরুভূমি অঞ্চলের ইকোসিস্টেম একরকম। তাহলে এই যে বিভিন্ন ইকোসিস্টেমের কারণে বিভিন্ন রকম যে বৈচিত্র্য ক্রিয়েট হচ্ছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইকোসিস্টেম ইকোসিস্টেম ডাইভার্সিটি বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার হইছো। এখন এই তিন টাইপের কথাই আমাদের এখানে বলা আছে। তোমরা যদি এবার আমি তোমাদের লাইনটা পড়াই দিই, দেখো, ভিন্ন ভিন্ন প্রজাতির বৈচিত্র্যকে বলা হয় স্পেসিস ডাইভার্সিটি। আর একই প্রজাতির মধ্যে আবার প্রকরণগত ভিন্নতা লক্ষ্য করা যায়। আমের মধ্যে বিভিন্ন আম আছে, ধানের মধ্যে বিভিন্ন ধান আছে, বাড়ি, ইরি, তারপরে হচ্ছে আমন, আরো কি কি আছে সব। জিনগত পার্থক্যের কারণে হচ্ছে এমনটা হবে। অর্থাৎ অন্ত প্রজাতি, অন্ত মানে কি? অন্ত মানে হচ্ছে একই প্রজাতি। দুইটা টার্ম কলেজে ওঠার আগেই শিখে নিব। একটা টার্ম হচ্ছে আমাদের অন্ত, একটা টার্ম হচ্ছে আমাদের অন্ত, আরেকটা টার্ম হচ্ছে আমাদের আন্ত। তো অন্তটা কি আর আন্তটা কি একটু বোঝার চেষ্টা করি। অন্ত মানে হচ্ছে ভিতরে, যা নিজের ভিতরে থাকে, ঠিক আছে? অর্থাৎ প্রজাতির ভেতরে যা থাকবে তা হচ্ছে আমাদের অন্ত বা ইন্ট্রা। কয়দিন পরে কিসে উঠে যাবা? ইন্টারে উঠে যাবা। তার মানে ইন্টার কিসের মধ্যে দেওয়াল জানো? বিশ্ববিদ্যালয় আর বিদ্যালয়ের মধ্যে দেওয়াল। তো এখানে একটা আ হচ্ছে একটা আকার আছে না, আটা হচ্ছে কি একটা দেওয়াল না? অ আর দন্তার নয়তয়ের মাঝখানে, এভাবে মনে রাখতে পারো। সো এটা হচ্ছে ইন্টার, মানে অন্ত, ইন্ট্রা, আন্ত, ইন্টার। অন্ত মানে ভেতরে, যেটা নিজেদের ভেতরে থাকে। আন্ত যা দুইজনের মাঝে ঘটে, দুইজন ডিফারেন্ট থিং এর মাঝে ঘটে। আমি একদম সহজ করে দিচ্ছি, দেখো, আমার সাথে যদি তোমার লড়াই হয় তাহলে সেটা কেমন? আলাদা। আমরা কি আলাদা প্রজাতি? না, আমরা একই প্রজাতি। তাহলে তোমার সাথে যদি আমার লড়াই হয় সেটা হচ্ছে ইন্ট্রা লড়াই, ঠিক আছে? মানে ইন্ট্রা স্পেসিফিক, অর্থাৎ একই প্রজাতির মধ্যে লড়াই। কিন্তু আমার সাথে যদি একটা বানরের লড়াই হয় তাহলে সেটা আন্ত বা ইন্টার স্পেসিফিক। মানে আমি একটা প্রজাতি, বানর আর একটা প্রজাতি, আমাদের দুইজনের মাঝখানের লড়াই, এটা বলবো আন্তঃপ্রজাতিক লড়াই। হাজার হাজার জায়গায় এই জিনিসটা, টার্মটা পাবা। আমি যেই স্মার্ট মেমোরি হ্যাক দিলাম এটা দিয়ে মনে রাখবা। অন্ত মানে ভেতরে, মানে একই জিনিসের মধ্যে লড়াই। আন্ত মানে একটা দেওয়াল আছে, তার মানে দুটো ডিফারেন্ট থিং একটা দেওয়াল দিয়ে আছে। সো এখানে হচ্ছে ইন্টার লড়াই, ঠিক আছে? ইন্টার যেরকম স্কুল আর ভার্সিটির মাঝের একটা ফেজ, ওরকম, ঠিক আছে? ফাইন। তাহলে অন্তঃপ্রজাতিক ব্যাপারটা কখন আসছিল? অর্থাৎ প্রজাতির মধ্যে যখন প্রকরণ তৈরি হয়েছিল তখন সেটাতে অন্তঃপ্রজাতিক ব্যাপারটা আসছিল, রাইট? তো তাহলে আমি সেটাই বললাম, অন্তঃপ্রজাতিক যখন বৈচিত্র্য তৈরি হয়, প্রজাতির মধ্যে যখন বৈচিত্র্য তৈরি হয়, তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা প্রকরণগত বৈচিত্র্য বা জিনগত বৈচিত্র্য বলি, কারণ এটা জিনের কারণেই হয়েছে, ঠিক আছে? ফাইন। এরপরে লাস্ট হচ্ছে আমাদের ইকোসিস্টেম ভ্যারাইটি, যেটা সেটা সেটা হচ্ছে বিভিন্ন রকমের ভৌগোলিক অবস্থা। যেরকম সৌদি আরব, বাংলাদেশ, দুই দেশের ভৌগোলিক অবস্থা, চায়না ভৌগোলিক অবস্থা হচ্ছে আলাদা। তো পরিবেশতন্ত্রে বিরাজমান ইকোসিস্টেম ডাইভার্সিটি হিসেবে পরিচিত। এখন আমরা তো পড়তে চাইছিলাম বায়োডাইভার্সিটি, কিন্তু পড়ে ফেললাম তিন টাইপের ডাইভার্সিটি। তো এতক্ষণ ধরে আমরা যে তিন টাইপের ডাইভার্সিটি পড়ছি, এটাই হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটি। অর্থাৎ বায়োডাইভার্সিটিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে জেনেটিক বৈচিত্র্য বা হচ্ছে আমাদের জিনগত বৈচিত্র্য, দুই নম্বর হচ্ছে স্পেসিস ডাইভার্সিটি বা আমাদের হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, এবং ইকোসিস্টেম ডাইভার্সিটি বা হচ্ছে আমাদের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তোমরা খেয়াল করবা, তোমরা বাংলা ভার্সন হলেও টার্মগুলো কিন্তু বাংলিশে লেখা আছে। তো বাংলিশ যে পড়তে হবে এটার অপরিহার্যতাটা আশা করি এই ক্লাসের প্রথম 10 মিনিটেই তোমরা বুঝে গিয়েছো। ফাইন। এরপরে আমাদের
আমাদের পরের যে অংশটা আসতেছে, এই পরের অংশে আসলে তেমন আহামরি কিছু নাই, জাস্ট এখানে আরেকটা এখানে আবারও সেই ভ্যারাইটির কথা বলেছে, এই লাইনগুলো সেম বলেছে। আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে জীববৈচিত্র্যের জন্য গাঠনিক বৈচিত্র্য আর কি, গাঠনিক বৈচিত্র্য বা স্ট্রাকচারাল ডাইভার্সিটি, এটা আলাদা করে আমি বুঝাই দিচ্ছি, এটা খালি খেয়াল করো। স্ট্রাকচারাল ডাইভার্সিটি হচ্ছে একটা পরিবেশ, চিন্তা করো সেই পরিবেশে এক একটা গাছের হাইট এক এক রকম, এক একটা গাছের পাতার লেন্থ এক এক রকম, ইভেন সেই পরিবেশের ভৌত আকার, মানে ভৌত আকার বলতে সেই পরিবেশের বাতাস, সেই পরিবেশের পানি, মাটি, সবকিছুর টেক্সচার এক এক রকম, মানে সব জায়গা হচ্ছে সেম না, তাই না? একটা যেমন সুন্দরবনের কথা যদি বলি, সুন্দরবনে মাটিও আছে পানিও আছে, সব জায়গার মাটি শুকনা না, সব জায়গার মাটি কাদা কাদা না। তো এই যে এইরকম একটা গঠনগত বৈচিত্র্য যে তৈরি হচ্ছে, যে বিভিন্ন রকমের গাছ, বিভিন্ন রকমের গঠন, বিভিন্ন রকমের মাটি, বিভিন্ন রকমের গঠন, এটাকে আমরা গঠনগত বৈচিত্র্য বলি। অর্থাৎ একটা পরিবেশে যেহেতু অনেক জীব, অনেক উপাদান আছে, সব উপাদান সেম হবে না, সব উপাদানের মধ্যে একটা ভ্যারাইটি থাকবে বা বৈচিত্র্য থাকবে, সেটাকে আমরা গঠনগত বৈচিত্র্য বলি। এইবার এই অংশটা পড়ার পরে আমরা এখন চলে আসবো উদ্ভিদ কারা বা পঞ্চরাজ্য। তার আগে তোমাদেরকে দেখাই দেই যে আমি তোমাদেরকে বারবার বলছিলাম না যে কেন তোমার লাইফে টপার্স ব্লুপ্রিন্টের মতো একটা জিনিস থাকতে হবে। তুমি জাস্ট খেয়াল করো, বইয়ের এইরকম লাইনের পরে এখন যখন তুমি এই লাইনগুলো দেখতেছো, তোমার একটা চোখের শান্তি লাগতেছে না? এবার দেখবা কি সুন্দর করে ছোট ছোট ভাবে এখানে লেখা আছে যে স্পেসিস ডাইভার্সিটি কাকে বলে, একদম এটা হচ্ছে সংজ্ঞা দেওয়া আছে। জেনেটিক ডাইভার্সিটি কাকে বলে সংজ্ঞা দেওয়া আছে, ইকোসিস্টেম ডাইভার্সিটি কাকে বলে সংজ্ঞা দেওয়া আছে, এবং জীববৈচিত্র্য ডাইভার্সিটি মানে যে 3 টাইপের ডাইভার্সিটিকে যোগ করলে এটা পাওয়া যায় সেটাও দেওয়া আছে। গাঠনিক বৈচিত্র্য বা স্ট্রাকচারাল ডাইভার্সিটি সেটা তো আমি শিখিয়ে দিলাম, সেটার সংজ্ঞা এখানে হচ্ছে দেওয়া আছে। এরপর আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিকে যাওয়ার আগে এটাও একটু দেখাইনি, এই সেম জিনিসটা হচ্ছে ইংলিশ ভার্সনেও আছে, এই যে সেম জিনিসটা ইংলিশ ভার্সনেও আছে। ফাইন। তো এবার আমরা হচ্ছে উদ্ভিদের বৈশিষ্ট্য পড়ব। তো আমরা জানি হুইটটেকার এবং মার্গুলিসের পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস, এই সম্পর্কেও আজকের ক্লাসের লাস্টের দিকে গিয়ে আমরা আবার পড়ব। তো হুইটটেকার এবং মার্গুলিস একটা শ্রেণীবিন্যাস দিয়েছিলেন, 5 রাজ্য, যেটাকে আমরা বলি 5 কিংডম, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, তোমরা অবশ্যই এটার নাম শুনেছ। তো ওখানে প্লান্টি, সেই রাজ্যটাই হচ্ছে আমাদের উদ্ভিদকে বহন করে আর কি, প্লান্টি রাজ্যের সকল সদস্যই আসলে হচ্ছে আমাদের উদ্ভিদ। তো এখানে উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আছে খুব সুন্দর করে দেওয়া আছে, বইয়ের আর এটা সেম, সো আমি এটা দেখে পড়াচ্ছি, এই কারণে তোমরা এটা পর পর বই পড়লেও বুঝতে পারবা। তো কোষের প্রকৃতি আমরা জানি, উদ্ভিদরা এককোষী হয়, বহুকোষী হয়, আমরা এটা সবাই জানি, সেটাই এখানে লেখা আছে। এককোষী মানে ইউনিসেলুলার, ইউনি মিনস হচ্ছে ওয়ান, গ্রিক ইউনি মিনস ওয়ান, এবং মাল্টি আমরা জানি মাল্টি কালার, এই দেখো মাল্টি কালারের ড্রেস পরে আসি, তো মাল্টি মানে হচ্ছে অনেক, হ্যাঁ, সো মাল্টি সেলুলার মানে হচ্ছে বহুকোষী। কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, আমরা সবাই জানি এটাও মোটামুটি যে উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ নির্মিত এবং হচ্ছে জড় প্রকৃতির, মানে কোষ প্রাচীর কিন্তু একটা মৃত পদার্থ, এটা কোনো হচ্ছে সজীব পদার্থ না, যেরকম কোষ ঝিল্লি একটা সজীব পদার্থ, এরকম এটা একটা সজীব পদার্থ না, সো এটা হচ্ছে জড় প্রকৃতির। পুষ্টি পদ্ধতি, তোমরা আমাকে অনেক কোশ্চিন করতা, আপু ফটোসিনথেটিক কি আর ফটোসিনথেসিস কি, এই জিনিসটা আমি আজকে ক্লিয়ার করব। ফটোসিনথেসিস হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করে, এটা সম্পর্কে তোমরা সবাই জানো। ফটোসিনথেটিক হচ্ছে সেই জিনিসটা যে সালোক সংশ্লেষণ করে, মানে সালোক সংশ্লেষণ যে করে বলতে কে করে আপু? যে কোনো উদ্ভিদ করতে পারে, ইভেন হচ্ছে একটা ব্যাকটেরিয়াও করতে পারে, যে সকল ব্যাকটেরিয়ার ক্লোরোফিল থাকে তারা কিন্তু সালোক সংশ্লেষণ করে, এই বিষয়টাও আজকে ক্লিয়ার হয়ে যাবে। তো যে সকল উদ্ভিদ হচ্ছে সালোক সংশ্লেষণ করতে পারে তারাও ফটোসিনথেটিক, যে সকল প্লান্টস সালোক সংশ্লেষণ করতে পারে তারাও ফটোসিনথেটিক। ঠিক আছে, ফাইন। স্বভোজী, স্বভোজী মানে যারা নিজের খাবার নিজে তৈরি করে ভোজন করতে পারে, মানে অটোট্রফিক মানে যাদের খাবার একা একাই তৈরি করতে পারে বা হয়ে যায় তাদেরকে আমরা অটোট্রফিক বলি, আর যাদের খাবার একা একা তৈরি হয় না তাদেরকে আমরা হেটারোট্রফিক বলি বা পরভোজী বলি, যেরকম আমরা নিজের খাবার নিজে তৈরি করতে পারি না। আর যদি ছেলেদের কথা বলি, ছেলেরা তো আরোই পারে না, সুপার হেটারোট্রফিক, ঠিক আছে? আচ্ছা, ওইরকম ফান না, আমরা সবাই আসলে হেটারোট্রফিক, ঠিক আছে, কারণ এটা নিজের খাবার নিজে তৈরি করা বলে না, এটা হচ্ছে চুলায় জাল দিয়ে খাবারটাকে খাওয়ার উপযোগী করা বলে, ঠিক আছে? তো
ফোটো মানে কি? ফোটো মানে আলো। আলোর উপস্থিতিতে যারা হচ্ছে ভোজন কমপ্লিট করে, ফোটো অটোট্রফিক। যারা আলোর উপস্থিতিতে ভোজন কমপ্লিট করে, তারা হচ্ছে মানে ভোজন তৈরি করে, তারা হচ্ছে আমাদের ফোটো অটোট্রফিক, বাট অটোট্রফিক বললেও ভুল না। আমরা জানি যে উদ্ভিদ এই সালোকসংশ্লেষণ করতেই পারে এই কারণে, বা যে কোনো জীব যারা সালোকসংশ্লেষণ করতে পারে তারা মেনলি সালোকসংশ্লেষণটা করতে পারে ক্লোরোফিলের কারণে। তো এখন আস্তে আস্তে তোমরা জানবা শুধু ক্লোরোফিল না, ক্লোরোফিলের সাথে আরো কিছু পদার্থ থাকে যারা মিলিতভাবে সালোকসংশ্লেষণ করতে হেল্প করে। সেরকমই একটা পদার্থের নাম এখানে দেওয়া হয়েছে ক্যারোটিনয়েড। ক্লোরোফিল থাকলে উদ্ভিদ যেরকম সবুজ হয়, ক্যারোটিন নামটা এসেছে বা ক্যারোটিন থেকেই ক্যারোটের নাম করা হয়েছে। ক্যারোট মানে হচ্ছে যেটা কমলা কালারের গাজর বা গাজর কমলা হয়। সো ক্যারোটিনয়েড হচ্ছে কমলা কালারের রঞ্জক পদার্থ বা একটা পিগমেন্ট বা একটা পদার্থ, মানে রঞ্জক মানে রং ধারণ করতে পারে এমন পদার্থ, বা যেটা থাকলে উদ্ভিদটা রং ধারণ করবে। তো সেটা কি? ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। তোমরা আরো জানবা ক্লোরোফিল সি, ডি, ই এগুলো সব আছে। সো এই সকল ক্লোরোফিল মিলায়ে, মানে এই সকল টাইপ অফ ক্লোরোফিল মিলায়ে আমাদের হচ্ছে ক্লোরোফিলটা তৈরি করে, এবং কিছু কিছু আমাদের হচ্ছে ক্যারোটিনয়েড থাকে যা আমাদের আসলে রঞ্জক পদার্থ হিসেবে কাজ করে, এবং এরাই মূলত আমাদের সালোকসংশ্লেষণ করতে হেল্প করে। সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার। শ্বেতসারের বাংলা হচ্ছে স্টার্চ। তোমাদেরকে এখন একটা জিনিস সুন্দর করে আমি বুঝাই দিতে পারবো আশা করি, একটা তাৎপর্য। খেয়াল করো, বইতে লেখা আছে সঞ্চিত খাদ্য মূলত স্টার্চ, বাট স্টার্চ তো আসলে একটা ইংলিশ শব্দ। এইটারই একটা মডিফাইড ভার্সন হচ্ছে এটা, শ্বেতসার, স্টার্চ। বুঝতে পারছো? কারণ তোমাকে অ্যাট এ টাইম দুটো ওয়ার্ড যদি তুমি না শিখো, কারণ আমি জানি দেখে আমি এটা লিখতে পারছি, বসাতে পারছি, তাই না? নাহলে তো আমাকে সব পড়ে তারপরে এসে এখানে কারেকশন করতে হতো। তো এই যে শ্বেতসার বা স্টার্চ, এটা যদি তুমি অ্যাট এ টাইম না পড়ো, 2 পেজ উল্টালেই দেখবা লেখা থাকবে উদ্ভিদের সঞ্চিত খাদ্য শ্বেতসার। তখনই তুমি বলবা যে আপু ইনফরমেশন তো 2 রকম লেখা আছে। জীববিজ্ঞানের ঝামেলাটাই এখানে, পড়ার যে মানে ভেজালটা ঘটে এখানটাই ঘটে। বুঝতে পারছো? আচ্ছা, তো এইবার আমরা চলে আসি আমাদের টিস্যু। টিস্যু বলতে কি, আমি তোমাদেরকে আবারও একটু টিস্যুর জিনিসটা রিক্যাপ করাই দিচ্ছি। সেটা হচ্ছে আজকে কেন এটা সিলেক্ট হয়ে যাচ্ছে বারবার, অন্যদিন হয় না। ওকে, ফাইন। আচ্ছা, খেয়াল করো, টিস্যু হচ্ছে অনেকগুলো কোষের গুচ্ছকে একত্রিত করে আমরা হচ্ছে টিস্যু বলি। মানে অনেকগুলো কোষ, আরো কিছু বৈশিষ্ট্য আছে, আমি এখন সংক্ষেপে বলে যাচ্ছি যেহেতু এখানে টিস্যু ফোকাস চ্যাপ্টার না। অনেকগুলো কোষ যখন একত্রিত হয় সেটাকে আমরা টিস্যু বলি। তো এই অনেকগুলো কোষ যখন একত্রিত হয় সেটাকে আমরা টিস্যু বলি। এই অনেকগুলো কোষ একত্রিত হয়ে টিস্যু সব জীবে আসলে থাকে না, হ্যাঁ। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে আমরা পাবো যে হ্যাঁ, এদের আসলেই একটা পারফেক্ট টিস্যু আছে, টিস্যু সিস্টেম বলি বা টিস্যু তন্ত্র বলি, সেটা এখানে আছে। খাদ্য গ্রহণ মনে পড়ে, আপু গ্রুপে পোস্ট দিয়েছিল যেখানে সবাই লিখেছিলাম যে উদ্ভিদের খাদ্য গ্রহণ পদ্ধতি হচ্ছে সালোক সংশ্লেষণ পদ্ধতি। এইবার বলে দিই, মেডিকেল পরীক্ষা বা যে কোনো অ্যাডমিশন পরীক্ষা দিয়ে বের হয়ে আসার পরে যারা ম্যাক্সিমামই বলে যে আমার 90+ থাকবে, তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের চান্স হয় না এই কারণেই। কারণ ওরা ভুল জানে, ভুল শিখছে, এরপরে কনফিডেন্সলি বলতেছে যে হ্যাঁ এইটাই অ্যান্সার হবে। অ্যাট দ্য সেম টাইম যাদের আসলে আনসার ঠিক হয়েছে, যারা পরীক্ষার হলে বসে ধরতে পারছে যে কোশ্চিনটা যখন আসছিল উদ্ভিদের খাদ্য গ্রহণ পদ্ধতি নিচের কোনটা, তখন সবাই গণহারে সালোকসংশ্লেষণ দাগাইছে। বাট যে স্মার্ট সে ওইখানেই ধরতে পারছে যে সালোকসংশ্লেষণ অপশনে রাখাই হয়েছে তোমাকে কনফিউজড করার জন্য। আসলে উদ্ভিদের খাদ্য গ্রহণ পদ্ধতি শোষণ পদ্ধতি। এইবার তুমি একটু রিকল করো, থিঙ্ক করো। উদ্ভিদ সালোকসংশ্লেষণ করে নিজের খাবার নিজে তৈরি করে, বাট উদ্ভিদ সালোকসংশ্লেষণ করে নিজের খাবার নিজে গ্রহণ করে না। উদ্ভিদ কিন্তু খাবার গ্রহণ করে শোষণ পদ্ধতিতে। সেটা সালোকসংশ্লেষণের উৎপাদিত খাদ্য হোক বা যেটাই হোক, খাবার গ্রহণ বলতে আমরা কি বুঝাই? যে আমি খাবো, আমার শরীরের প্রত্যেকটা কোষে সেটা কাজে লাগবে। বইতে লেখা আছে, আমি বলি নাই, ঠিক আছে? এই যে দেখো, এদের খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতি, অ্যাবজর্পশন টাইপ অফ হচ্ছে ফুড ইনটেক। আচ্ছা, তো এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের এর পরের যেটা, সেটাতে
প্যারেন্ট উদ্ভিদের টিস্যু দ্বারা। প্যারেন্ট মানে কি, মানে মাতৃ উদ্ভিদ যেটা, যেরকম আমি যদি মানুষের কথা বলি, মানুষের যেরকম একটা ভ্রূণথলি থাকে বা একটা লেয়ার থাকে, সেটার মধ্যে বাচ্চাটা সিকিউর থাকে, একইভাবে উদ্ভিদেরও একটা এরকম লেয়ার থাকে বা একটা থলে থাকে। সেই থলেটাই আমরা বলতেছি যে একটা টিস্যু দেওয়া একটা থলে থাকে, মানে একটা লেয়ার থাকে, সেই লেয়ারটা বিভিন্ন কোষ দিয়ে তৈরি না, তো অনেকগুলো কোষ মিলে তো একটা টিস্যু তৈরি করে। তো অনেকগুলো টিস্যুর একটা লেয়ার থাকে, সেই টিস্যুর লেয়ারটা দিয়ে ভ্রূণটা সিকিউরড থাকে। ভ্রূণ সম্পর্কে আমরা আরো কথাবার্তা বলবো। ভ্রূণ হচ্ছে, আমরা বলতে পারো যে একটা বাচ্চা হবে তার আগের স্টেজ আর কি, মানে একটা গাছ হবে তার আগের স্টেজটাকে আমরা ভ্রূণ বলতেছি। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা পড়বো হচ্ছে জীবন চক্র, বা হচ্ছে এখানে মেনলি জেনারেশন অনুক্রম বা অল্টারেশন অফ লাইফ। এই কনসেপ্টটা যখন আমরা ফার্দার চ্যাপ্টারগুলোতে, বোটানি চ্যাপ্টারগুলোতে ঢুকে যাব, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ, সপ্তম এই অধ্যায়গুলোতে, তখন এই জিনিসটা আমাদের সবার আগে মাথা নষ্ট করবে। সেটা কি? অল্টারেশন অফ লাইফ। তোমার জীবনের মেইন ফেজই কিন্তু চলে ডিপ্লয়েড দিয়ে, অর্থাৎ তুমি একটা ডিপ্লয়েড জীব, তোমার শরীরের সবগুলো কোষ হচ্ছে ডিপ্লয়েড। তুমি যখন জনন কোষ উৎপন্ন করো তখন সেটা হ্যাপ্লয়েড করো। বাট উদ্ভিদের ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে ডিফারেন্ট। উদ্ভিদ আজকে হ্যাপ্লয়েড ফেজে আছে, কালকে ডিপ্লয়েড ফেজে থাকবে। ঠিক আছে? এই যে উদ্ভিদ হ্যাপ্লয়েড ফেজে আছে, তারপর ডিপ্লয়েড ফেজে থাকবে, এটাই হচ্ছে অল্টারেশন অফ লাইফ। কিন্তু এটা বোঝার আগে আমাদের অনেকগুলো স্টেপ বুঝতে হবে, লাইক হ্যাপ্লয়েড কি, ডিপ্লয়েড কি, হ্যাপ্লয়েড ফেজ বলতে কি বুঝছি, ডিপ্লয়েড ফেজ বলতে কি বুঝছি। তো আমরা জানি জনন কোষ সর্বদা হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে আমরা বুঝি যে যখন কোষগুলা আমাদের হচ্ছে আহ, মানে কোষের যে ক্রোমোজোমগুলা, আমি একদম এটা তোমাদের অনেক সময় আমি আঁকিও দেখাইছি, যে এই যে আমাদের একটা কোষ, এই কোষের ক্রোমোজোমগুলা যখন এভাবে একক অবস্থায় থাকে তখন সেটা হ্যাপ্লয়েড। আর এই কোষের ক্রোমোজোমগুলা যখন এভাবে জোড়া বেঁধে বেঁধে থাকে, জোড়া বেঁধে বেঁধে থাকে, তখন সেটা হচ্ছে ডিপ্লয়েড। তো আমাদের কোষটা হচ্ছে এরকম। তো ডিপ্লয়েড যেহেতু জোড়া, এই জন্য এটা 2n, হ্যাপ্লয়েড যেহেতু জোড়া না, সেই জন্য এটা n। তো উদ্ভিদ যখন জনন কোষ দেয়, বা আমরা জানি যে জনন কোষ হচ্ছে সর্বদা হ্যাপ্লয়েড। যে কোনো জনন কোষ সে কখনোই ডিপ্লয়েড হতে পারবে না, যে কোনো জনন কোষ সে সব সময় হ্যাপ্লয়েড হবে। তো এই যে যে জনন কোষ যে সর্বদা হচ্ছে হ্যাপ্লয়েড হবে, সে কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে তারা লাইফের দুটো ফেজ পার করে। তারা লাইফে কখনো ফুল বডির কোষগুলো সব হ্যাপ্লয়েড হয়, বা ফুল বডির কোষগুলো সব ডিপ্লয়েড হয়। মানে খুবই অন্যরকম মনে হচ্ছে না? তা কিভাবে সম্ভব? তার মানে কি আপু এই যে আজকে আমার শরীরে ক্রোমোজোম আছে হচ্ছে 46টা, কালকে আমার শরীরে ক্রোমোজোম হয়ে যেতে পারে 23টা? ইয়েস, উদ্ভিদের ক্ষেত্রে এরকমটা হয় না, বাট উদ্ভিদ এরকম দশা পার করে। তো আমি যেটা সাজেস্ট করব, এই ফেজে তোমরা শুধু এই লাইনটা শিখবা, এই চ্যাপ্টারগুলো যখন যাবে তখন সেটাতে আমি আরো ডিটেলস বলবো। বাট তোমরা এটা জেনে রাখবা যে একটা উদ্ভিদ সে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুটো ফেজ তার লাইফ সাইকেলে দেখায়, যেটাকে আমরা জীবন চক্র বা অল্টারেশন অফ লাইফ, বাংলায় হচ্ছে জনুক্রম বলতে পারি। এই যে, সরি, জনুক্রম না, অনুক্রম বলতে পারি। ঠিক আছে? এটা মেবি জনুক্রম নাম ছিল, এখানে মেবি নাই, পরে আছে হয়তো। জেনারেশনের অনুক্রম, এই যে জেনারেশনের অনুক্রম দুইটাকে মার্চ করে জনুক্রম। ঠিক আছে? সো জেনারেশনের অনুক্রম বা জনুক্রম, অথবা হচ্ছে অল্টারেশন অফ লাইফ, এই টার্মটা হচ্ছে এখানে থাকবে। ফাইন। এরপরে তাহলে দেখো আমরা কোন টপিকটা হচ্ছে পড়ে ফেললাম, একটু খেয়াল করি। আমরা কিন্তু জীববৈচিত্র্য পড়ে ফেলেছি, এবং হচ্ছে উদ্ভিদ কারা এটাও পড়ে ফেলেছি। উদ্ভিদ কারা বলতে ওই যে প্লান্টি রাজ্যের সদস্যরা যে উদ্ভিদ, এবং সেটার যে একটা ডেসক্রিপশন আছে সেটা আমরা পড়ে ফেলেছি। এরপরে হচ্ছে আমাদের উদ্ভিদের শ্রেণীবিন্যাসের কাছে যাব, অর্থাৎ কিভাবে আমরা উদ্ভিদকে ক্লাসিফিকেশন করছি। এবং তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি, উদ্ভিদকে আমরা হচ্ছে ফ্লোরা বলতে পারি, এবং যে অ্যানিমালস আছে তাদেরকে ফনা বলে। আমি কিভাবে মনে রাখছিলাম যে সাপ ফনা তোলে না, সাপের ফনা বলে। তো সাপ তো একটা প্রাণী, তো ইয়ে হচ্ছে ফনা। আর হচ্ছে উদ্ভিদরা হচ্ছে ফ্লোরা, যারা ফুল দেয় তারা ফ্লোরা। ঠিক আছে? যদিও সব উদ্ভিদ ফুল দেয় না। ফাইন। এরপরে আমরা চলে আসি আমাদের শ্রেণীবিন্যাসের যে ক্লাসিফিকেশন আছে, বা শ্রেণীবিন্যাস কি সেটা। এটা আসলে ছোটবেলার মতো একটা সংজ্ঞা দেওয়া, নট নেসেসারি এটা মুখস্থ করতে হবে, বাট আমি তোমাদের সুবিধার জন্য এটা বলে দিচ্ছি।
বিভিন্ন ধরনের অসংখ্য উদ্ভিদরাজি দ্যাট মিনস হচ্ছে অ্যাকচুয়ালি দ্য ফ্লোরা। তো উদ্ভিদরাজি মানে সকল উদ্ভিদের কথা বলছে। চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে একসাথে, অর্থাৎ যারা সেম টাইপ অফ বৈশিষ্ট্য বহন করে। এখানে আমরা পড়তে পড়তে অনেক এরকম উদ্ভিদ সম্পর্কে জানবো, শিখবো, যে দেখবো যে আমরা এতদিন জানতামই না যে তাই এরা হচ্ছে সেম ফ্যামিলির, এরা হচ্ছে সেম জেনাসের। যেরকম শসা, চাল কুমড়া, লাউ, এরা কিন্তু সব একই ফ্যামিলির হচ্ছে প্লান্টস, ঠিক আছে? তো ওই চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে একসাথে এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে পৃথক দলে স্থাপনের নীতিমালা, পদ্ধতি ও নিয়মকে বিভাগ পর্ব, ওই যে ওইটা জগৎ পর্ব, শ্রেণী বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এখানে যে আছে আমি বললে এভাবে বলতাম যে জগৎটা এখানে বাদ দিয়েছে, কারণ এখানে আমি উদ্ভিদের শ্রেণীবিন্যাস বলতেছি। সো উদ্ভিদকে অলরেডি আমার একটা জগতে ফেলা আছে, ঠিক আছে? সো এই জন্য পর্ব বা বিভাগ থেকে স্টার্ট করছে। বিভাগ বা পর্ব একই কথা, বিভাগ মানে ডিভিশন, পর্ব মানে ফাইলাম। তো এই জন্য দেখো, খেয়াল করি, এই যে ছোট ছোট বিষয়গুলো না, এটা তোমাকে কেউ ধরাই দিবে না। তোমাকে জাস্ট বলবে হ্যাঁ আমি তো তোমাকে বেসিক পড়াই দিছি, ডান। এই জিনিসটা তোমাকে কেউ ধরাই দিত যে এইখানে জগৎ লেখা যাবে না আসলে। এবং কেন যাবে না? কারণ হচ্ছে উদ্ভিদ অলরেডি একটা জগতের মধ্যেই পড়ে। উদ্ভিদের শ্রেণীবিন্যাস যখন কাকে বলে আসছে, তুমি তখন ওখানে লিখতে পারো না যে আমি এদেরকে আবার একটা জগতের মধ্যে ফেলবো, কারণ এটা তো অলরেডি একটা জগতে আছে। তাহলে বিভাগ পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি প্রভৃতি দলে উদ্ভিদকে বিন্যাস করার পদ্ধতিকে উদ্ভিদ শ্রেণীবিন্যাস বা প্লান্ট ক্লাসিফিকেশন বলে। দিস ইজ দ্য এক্সাক্ট মেথড, যেটা হচ্ছে একটা সংজ্ঞা লিখতে হয় একদম যেভাবে আমি লিখছি, বাংলা ইংলিশ সব কিছু এভাবেই একটা সংজ্ঞা লিখতে হয়। সংজ্ঞা মুখস্থ করতে হবে না, বাট এটা লেখাটা শিখো। যেটা মুখস্থ করতে হবে আমি বলে দিব, যেটা ইম্পর্টেন্ট এটা মুখস্থ করো, ঠিক আছে? ফাইন। আচ্ছা, এরপরে আমরা দেখি, এরপরে আমরা চলে আসতেছি। আজকে আগের থেকে কোথা থেকে জানি এটা সিলেক্ট হয়ে গেছে, সেজন্য আজকে এটা খুবই আমাকে জ্বালাইলো। ফাইন। আচ্ছা, তো এরপরে এখানে একটা ছোট্ট অংশ বাদ গিয়েছে, সেটা আমি একটু কভার করে দিই। সেটা হচ্ছে আমরা পরবর্তীতেও জানবো, যেহেতু উদ্ভিদের কোষ প্রাচীর আছে, উদ্ভিদের সাথে সামঞ্জস্যপূর্ণ ছত্রাকের কোষ প্রাচীর আছে যারা কাইটিন দিয়ে তৈরি, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে যারা পেপটিডোগ্লাইকান দিয়ে তৈরি। পেপটিডো মানে হচ্ছে আসলে প্রোটিন, আর গ্লাইকান মানে হচ্ছে যেটা কার্বোহাইড্রেট। এগুলো সম্পর্কেও আমরা ডিটেলস জানবো পরে। তো ব্যাকটেরিয়াতে পেপটিডোগ্লাইকান এবং হচ্ছে আমাদের ছত্রাকে কাইটিন থাকে। বাট আমাদের যে প্রাণী আমাদের হচ্ছে কোষপ্রাচীর থাকে না। কিন্তু ব্যাপারটা এরকম না যে যার কোষপ্রাচীর আছে সেই উদ্ভিদ। অর্থাৎ কোষপ্রাচীর না থাকলে সে প্রাণী, আর কোষপ্রাচীর থাকলে সে উদ্ভিদ। এই কনসেপ্ট থেকে আমাদের বেরোয় আসতে হবে। অবশ্যই কোষপ্রাচীর উদ্ভিদের অনেক গুরুত্বপূর্ণ একটা টার্ম বা একটা টপিক, কিন্তু কোষপ্রাচীর থাকলেই তারা উদ্ভিদ, কোষপ্রাচীর না থাকলেই তারা উদ্ভিদ না, এই কনসেপ্ট কিন্তু কোথাও বলা নাই। তবে তুমি চিন্তা করতে পারো, যাদের কোষপ্রাচীর আছে তাদেরকে আমরা আসলে বোটানির আন্ডারে স্টাডি করি। যেমন আমি অনেক ভাবি যে কেন আমরা ছত্রাককে আসলে বোটানির আন্ডারে স্টাডি করি, কারণ ছত্রাক তো ম্যাক্সিমাম মিলই হচ্ছে প্রাণীর সাথে, সব মিলি তো ছত্রাকের প্রাণীর সাথে। ওই ছত্রাক এক চলতে ফিরতে পারে না, আর এই কোষপ্রাচীর ছাড়া সব বৈশিষ্ট্য প্রাণীর সাথে মেলে। কিন্তু আমরা তারপরে ওকে উদ্ভিদ আন্ডারে স্টাডি করতেছি। তো আমার লজিক যেটা, যে যাদের কোষপ্রাচীর থাকে তাদেরকে আমরা বোটানিতে স্টাডি করি, বাট দ্যাট ডাজন্ট মিন যে যাদের কোষপ্রাচীর থাকে তারা হচ্ছে উদ্ভিদ, ঠিক আছে? অনেক বড় একটা হচ্ছে স্টেটমেন্ট অ্যাকচুয়ালি এটা। আচ্ছা, তো এখানে যেই শ্রেণীবিন্যাস কি ছিল ওটা পড়ানো হয়ে গিয়েছে। এখানে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাটা আছে বড় করে। আমি যেহেতু এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট টপিক না, সো আমি তোমাদেরকে এটা একদম শর্ট করে পড়াই দিচ্ছি। অনেক অসংখ্য উদ্ভিদকে তুমি সহজে জানতে পারবা, সঠিক শনাক্তকরণ করতে পারবা, এটা তো বুঝোই যে একদম পারফেক্ট ভাবে শনাক্তকরণ করতে পারবা। উদ্ভিদ সম্পর্কিত জ্ঞানকে সংক্ষেপে উপস্থাপন করতে পারবা, অর্থাৎ আলাদা আলাদা করে আমের বৈশিষ্ট্য যে আমের বৈশিষ্ট্য ভাবে বলা লাগবে না, আম জামকে একসাথে বৈশিষ্ট্য বলতে পারবা। আদি উৎপত্তি এবং বিবর্তন ধারা সম্পর্কে জানতে পারবা, অর্থাৎ শুরুতে কোন উদ্ভিদ ছিল, পরে কোন উদ্ভিদ হইছে, বিবর্তন মানে উদ্ভিদ কিভাবে পরিবর্তন হইছে, সবকিছু জানতে পারবা। ভেষজ উদ্ভিদ, কোন উদ্ভিদগুলো অ্যাকচুয়ালি আমাদের ভ্যালু অ্যাডিং হচ্ছে প্লান্টস এবং হচ্ছে গুরুত্বপূর্ণ উদ্ভিদ শনাক্ত করতে পারবো। তো উদ্ভিদের না, শুধু উদ্ভিদের কথা আমি বলবো না, শ্রেণীবিন্যাসের যদি আমি এককের কথা বলি, তাহলে আমি দেখবো যে আমি অনেকগুলো একক পাচ্ছি। ওই যে বললাম যে জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি। তোমরা এখন নতুন একটা ব্যাপার শিখবা যেটা তোমাদের সারা জীবন কাজে লাগবে, সেটা হচ্ছে বিভাগ
এই কথাটার লাস্টে ফাইটা বসে। শ্রেণী এই কথাটার লাস্টে অপসিডা বসে। বর্গ এই কথাটার লাস্টে অ্যালেস বসে। গোত্র বা ফ্যামিলি এই কথাটার লাস্টে এ সি ই এ ই, এ সি, এসি ওই যে বাসায় যে এসি চলে সেটা, ই এ ই। হ্যাঁ, আর গণ আর প্রজাতি তো আলাদা, সো এটার লাস্টে আলাদা করে বসার কিছু নাই। যেমন আমি একটু খেয়াল করি যে আমের কথা বলি, সহজ লাগবে। আমের নাম তো আমরা জানি যে ম্যানগিফেরা ইন্ডিকা। এই জিনিসটা দেখো ম্যাগনোলিওফাইটা, এই যে লিওফাইটা, ফাইটা কেন, কারণ এটা হচ্ছে আমাদের বিভাগ। ম্যাগনোলিও অপসিডা, অপসিডা কেন, কারণ এটা হচ্ছে আমাদের শ্রেণী। তারপরে স্যাপিন ড্যালেস, স্যাপিন এরপরে অ্যালেস কেন, কারণ এটা হচ্ছে আমাদের একটা বর্গ। তারপরে অ্যানাকার্ডিয়েসি, আমের ফ্যামিলির নাম হচ্ছে অ্যানাকার্ডিয়েসি। তো আমের ফ্যামিলির নাম যে অ্যানাকার্ডিয়েসি, অ্যানাকার্ড এসি, এ সি ই এ ই, অ্যানাকার্ডিয়েসি। এইভাবে আম এবং কাঁঠাল দুইটা যেহেতু বেশ ইম্পর্ট্যান্ট আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে, তোমরা একটু খেয়াল করে দেখবা আম এবং কাঁঠালের বিভাগ এবং শ্রেণী হচ্ছে এক। তোমরা কি জানো আম এবং কাঁঠালের বিভাগ এবং শ্রেণী এক কেন, আর ধানের শ্রেণী আলাদা কেন, লিলিঅপসিডা কেন? কারণ আম হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। আমরা এই সম্পর্কে আজকে জানবো। দ্বিবীজপত্রী উদ্ভিদের অর্থ হচ্ছে যে উদ্ভিদের দুইটা বীজপত্র আছে, দুইটা বীজপত্র আছে, তাকে আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদ বলি। যেমন আমের আটিকে ভাঙলে দুইটা স্প্লিট হয়েছে, যেমন ছোলা বললে ভালো বুঝতে পারবা। ধানের কথা যদি বলি, ধান হচ্ছে এক বীজপত্রী উদ্ভিদ। তো আম আর কাঁঠাল উভয়ে যেহেতু দ্বিবীজপত্রী উদ্ভিদ, সে কারণে আম এবং কাঁঠালের শ্রেণী হচ্ছে এক, যেটা হচ্ছে ম্যাগনোলিওপসিডা। নট ইভেন আম কাঁঠাল, যতগুলো দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে বা ডাইকটাইলেডন আছে, ডাইকটাইলেডন মানে দ্বিবীজপত্রী, আর মোনোকটাইলেডন মানে মোনো মানে এক, মানে হচ্ছে একবীজপত্রী। এটা হচ্ছে মানে সবগুলো একবীজপত্রী লিলিওপসিডার আন্ডারে পড়ে, সবগুলো দ্বিবীজপত্রী ম্যাগনোলিওপসিডার আন্ডারে পড়ে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, তারপরে হচ্ছে সাইপারএলেস, সাইপারেসি ফ্যামিলির থেকে সাইপারএলেস থেকে আসে। আর হচ্ছে পোয়েসি, এটাও তোমরা পরে জানবা। এখন প্রশ্ন করতে পারো যে আপু এটার সায়েন্টিফিক নাম এবং আমাদের যে হচ্ছে জগৎপর্ব শ্রেণী আছে এটা পড়বো কিনা। দেখো পরে তোমরা এমন আরো অনেক জগৎপর্ব শ্রেণী পড়বা, আরো এমন অনেক সায়েন্টিফিক নাম পড়বা যেগুলো তোমাদের কাছে অনেক কঠিন লাগবে। এটা তার মধ্যে অন্যতম সহজ একটা ব্যাপার। এখান থেকে এখন পর্যন্ত অ্যাডমিশনের কোশ্চিন আসে নাই, এটা সহজ বলে আসলে সত্য কথা যেটা। এটা যেদিন টিচারদের মনে হবে যে এটা একটু কঠিন, এটা দিয়ে দিই, এনি টাইম দিয়ে দিতে পারে। বাট তুমি প্রথম দিনই কোনো এই টাইপের ইনফরমেশন মুখস্থ করতে যাবা না। সংখ্যা রিলেটেড ইনফরমেশন, সায়েন্টিফিক নাম রিলেটেড ইনফরমেশন প্রথম দিনই মুখস্থ করতে যেতে হয় না। বারবার পড়তে পড়তে এটা একসময় ন্যাচারালি চলে আসবে। ঠিক আছে, ফাইন। তাহলে আমাদের কিন্তু এই যে ক্লাসিফিকেশন এই পর্যন্ত হচ্ছে শেষ। এখন আমরা হচ্ছে দ্বিপদ নামকরণ এই টপিকে চলে যাব। দ্বিপদ নামকরণ হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার। তো আমরা একটু বইয়ের কাছে যাই। তো আমাদের বইয়ের এই যে এই অংশটা হচ্ছে আমাদের শেষ আসলে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু বলে দেই যে আমরা প্রজাতি বলতে মনে করি, মানে এতদিন মনে করতাম। আচ্ছা, এখানে দেখো ম্যাট অ্যাডমিশন মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চিন আসছিল, সেটা এই সাইডের ছক না, সেটা আসলে আসছিল যে এই যে এককের নামের সিকোয়েন্স অনুযায়ী কোশ্চিন আসছিল, যে নিচের কোনটা ঠিক, জগৎপর্ব শ্রেণীবর্গ গোত্রগণ প্রজাতি, ওখানে বিভিন্ন সিকোয়েন্সে ছিল। তো এই সিকোয়েন্সটা ঠিক, এই জন্য এটা এই বরাবর এখানে লিখে দেওয়া আছে। এটা ম্যাট অ্যাডমিশন কোশ্চিনে আমার আসছিল। ঠিক আছে, এখন পর্যন্ত আমরা প্রথম কোশ্চিনটা পাইলাম, যে কোশ্চিনটা আমাদের মেডিকেল অ্যাডমিশনে আসছিল। আচ্ছা, যদিও বইয়ের মাত্র মানে এই অংশের মাত্র 1.5 পেজ পড়া হয়েছে, তার মধ্যে একটা কোশ্চিন কিন্তু অলরেডি চলে আসছে। এরপরে আমাদের একটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে অর্টোকার্পাস হেটেরোফাইলাস। একবার যদি আমরা অর্টোকার্পাস হেটেরোফাইলাস লিখে ফেলি, এরপরে আর বারবার অর্টোকার্পাস হেটেরোফাইলাস লেখার দরকার নাই, এ ডট হেটেরোফাইলাস লিখলেই হয়, বারবার ফুল ফর্মটা লেখার প্রয়োজন নাই। এবং হেটারোফাইলাস এটা আসলে প্রজাতি না, এটা প্রজাতি অংশ। মানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে কাঁঠালের প্রজাতি কি, তুমি যদি আমাকে অ্যান্সার দাও আপু হেটারোফাইলাস, এটা একটা ভুল উত্তর।
অ্যান্সারটা অ্যাকচুয়ালি হবে অটোকার্পাস হেটেরোফাইলাস, অর্থাৎ শুধু প্রজাতি অংশের কোনো ভ্যালু নাই, সেটা নিচে লেখা আছে। প্রজাতি ওটা অংশ, বাট যদি আমি জিজ্ঞেস করি কাঁঠালের প্রজাতি কি, তুমি শুধু হেটেরোফাইলাস বলতে পারবা না, কাঁঠালের প্রজাতি বললে পুরোটা বলতে হবে, অর্থাৎ গণ নাম ছাড়া প্রজাতির অংশের যে নামটা আছে সেটার মূল্য নাই। ফাইন। এরপরে শ্রেণীবিন্যাসের যে কোনো একক, মানে জগৎ, পর্বত, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, প্রত্যেকটা একককে আমরা হচ্ছে ট্যাক্সন বলি। ট্যাক্সন একটা সিঙ্গুলার টার্ম এবং এটার প্লুরাল টার্ম হচ্ছে ট্যাক্সা। তো শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা একককে আমরা যে হচ্ছে ট্যাক্সন বা হচ্ছে যদি আমরা একসাথে বলতে চাই সবগুলোকে তাহলে ট্যাক্সা বলবো। তো এখানে প্রত্যেকটা এক একটা হচ্ছে ট্যাক্সা। জগৎ একটা ট্যাক্সা, পর্ব একটা ট্যাক্সা, গোত্র একটা ট্যাক্সা, সবগুলো এক একটা ট্যাক্সা। ঠিক আছে, ফাইন। এখন মনে করো আমার খুব মন চাইছে, কি মন চাইছে, যে আমি বর্গ যেটা সেটার উপরে একটা কোনো একক দিব, মানে এই যে এখানে তো বর্গের উপরের একক তো শ্রেণী, তাই না? কিন্তু আমার মন চাইছে আমি বর্গের উপরে একটা একক দিব, আর আমার আরো মন চাইছে বর্গের নিচেও একটা একক দিব। আমি যদি বর্গের উপরে একক দেই আমি লিখব অধিবর্গ, আর আমি যদি বর্গের নিচে একক দেই তাহলে আমি লিখব উপবর্গ। অর্থাৎ একক যদি আমি বাড়াতে চাই, উপরে হলে অধি, উপরে, নিচে হইলে কি বলছি, উপ, উপ মানে হচ্ছে নিচে, ঠিক আছে, সাব, অধি এবং সাব। খেয়াল করো এখানে লেখা আছে, এই যে অধি মানে সুপার, উপরে, এবং উপ মানে হচ্ছে সাব। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক তো জগৎ আমরা দেখে ফেলেছি, এবং সর্বনিম্ন একক প্রজাতি, এটা আমরা বুঝতে পেরেছি। আর জগতের উপরে যদি কিছু থাকে সেটা অবশ্যই কি হবে, অধিজগৎ হবে বা অধিরাজ্য হবে, যেটাকে আমরা সুপার কিংডমও বলতে পারি। এটার একটা নাম আছে, সেটা হচ্ছে ডোমেইন, মানে যাহা সুপার কিংডম তাহাই ডোমেন। এই অংশটাও খুব সুন্দর করে এখানে হচ্ছে বলা আছে। এই যে দেখো সুন্দর করে দেওয়া আছে এখানটাতে, খেয়াল করো। অধির উপরে হলে কি হবে, মানে নিচে, উপরে কি হয়, নিচে কি হয়, উদাহরণ সহ দেওয়া আছে। বর্তমানে জগতের উপরে কি আছে সেটা দেওয়া আছে, এবং শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক হচ্ছে জগৎ, সর্বনিম্ন মৌলিক একক হচ্ছে প্রজাতি। এই অংশ পুরোটাই এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবার আমরা শিখব প্রজাতি কি। আমি কিন্তু তোমাদেরকে শুরুতে বলছি আম, জাম, কাঁঠাল, লিচু সবাই একটা প্রজাতি, কিন্তু কথা হচ্ছে কোন বেসিসে আমি আমকে একটা প্রজাতি এবং জামকে একটা প্রজাতি বলছি। বইয়েও সংজ্ঞাটা আছে, এখানে সংজ্ঞাটা বেশি সুন্দর করে দেওয়া আছে, সেজন্য এটা শিখাচ্ছি। প্রথম কথা, বিভিন্ন বৈশিষ্ট্যে সর্বাধিক মিল সম্পন্ন একদল জীব। অনেকগুলো বৈশিষ্ট্য সবচেয়ে বেশি মিল আছে এমন একদল জীব, যেরকম সব মানুষের মধ্যে সবচেয়ে বেশি মিল আছে, কিন্তু মানুষ আর বানর এদের মধ্যে মিল আছে বাট অতটাও নাই। ঠিক আছে, তো সর্বাধিক মিল সম্পন্ন একদল জীবকে বোঝায় যারা নিজেদের মধ্যে, এই টার্মটা অনেক ইম্পর্টেন্ট, যারা নিজেদের মধ্যে যৌন মিলন বা সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে, যেটাকে আমরা ইন্টারব্রিডও বলতে পারি, হ্যাঁ, নিজেদের মধ্যে ইন্টারব্রিড, হাইব্রিড অর্থাৎ হচ্ছে সেম, ওই সেক্সুয়াল রিপ্রোডাকশনই বোঝায়, উর্বর সন্তান উৎপাদন করতে পারে। খুবই ইম্পর্টেন্ট টার্ম বলে দিয়েছে। ফর এক্সাম্পল, সিংহ এবং বাঘ, বইয়ে এক্সাম্পলটা দেওয়া আছে, আমি বই বলি তাহলে আরো বেশি বেটার বলতে পারবো। এই খেয়াল করো, এই যে বইয়ে এক্সাম্পলটা দেওয়া আছে, সিংহ এবং বাঘ, ঘোড়া এবং গাধা, এদেরকে যদি খাঁচায় জোর করে রাখা যায় এরা কিন্তু বাচ্চা দেয়। ঠিক আছে, বাট এদের যে বাচ্চাটা হয় সেটা পরে আর বাচ্চা দিতে পারে না। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো, যে মানুষের যে বাচ্চা হয় সে বাচ্চা কিন্তু পরে বাচ্চা দিতে পারে। তো যেই বাচ্চা পরে বাচ্চা দিতে পারে তাকে আমরা উর্বর বাচ্চা বলছি। উর্বর জমি বলতে কি বোঝায়, যেই জমিতে ফসল উৎপন্ন হয়। তো যেই বাচ্চা হচ্ছে আমার মানে বাচ্চা দিতে পারবে তাকে আমি উর্বর বা ফার্টাইল হচ্ছে অফস্প্রিং বলি। আর যেই বাচ্চা আমার বাচ্চা দিতে পারবে না তাকে আমি অনুর্বর অফস্প্রিং বলবো। ঠিক আছে, অফস্প্রিং মানে হচ্ছে বাচ্চা। আবার একটা জিনিস চিন্তা করবা, যে এই যে আমি বললাম যে যারা বাচ্চা দিবে, দিয়ে বাচ্চা দেওয়ার মতো বাচ্চা তৈরি করবে, তারা হচ্ছে আসলে প্রজাতি। এখন অনেক জীব আছে যারা হচ্ছে যৌন প্রজননই করতে চায় না খুব একটা বেশি,
করতে চায় না বলতে করেই না, হালকা হালকা মানে হয়, বাট করতেই চায় না, এমন অনেক জীব আছে। তারা অযৌন প্রজননে বেশি কমফোর্টেবল, তারা অযৌন প্রজনন করে, ওটা তাদের কাছে বেশি সহজ মনে হয়। তাহলে তাদের ক্ষেত্রে আমরা প্রজাতির সংজ্ঞা কিভাবে সেট করব? এই জন্য আমরা যে এখানে কনসেপ্টটা পড়তেছি, এটা কিন্তু আসলে বায়োলজিক্যাল স্পেসিস কনসেপ্ট, যে কনসেপ্টে বায়োলজিক্যাল অর্গানিজম কিভাবে বায়োলজিক্যাল প্রসিডিউরের মাধ্যমে আমার হচ্ছে অফস্প্রিং দেয় সেটা বলা হয়। কিন্তু এই জিনিসটা আমাদের সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। ওই যে অযৌন প্রজননের ব্যাপার আছে, তারপর আবার ঘোড়া আর ওই যে বাঘকে জোর করে রেখে দিলে ওরা বাচ্চা দেয়, কিন্তু সেই বাচ্চা আবার উর্বর হয় না। তো বিভিন্ন বিষয় আছে, এই জন্য বিজ্ঞানীরা এই কনসেপ্ট দিছে, বাট এই কনসেপ্টের ভিত্তিতে আসলে প্রজাতি বের করে না। আর এখন তো আরো উন্নত যুগ, তারা এখন জেনেটিক বিভিন্ন ফর্মুলেশন দাঁড় করায়, কার জিনের সাথে কার জিন সর্বাধিক মিল আছে সেটা দেখে। যেরকম তোমার আর আমাকে যেদিন এক প্রজাতি বলছে, সেদিন তো তোমার জিন আর আমার জিন একসাথে মিলাইছে, বুঝছো, মিলায়ে বলছে যে হ্যাঁ তোমার সাথে আমার সবচেয়ে বেশি মিল আছে, তার মানে তুমি আর আমি এক প্রজাতি। ফাইন। তো প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের মৌলিক একক, যা দ্বিপদী নামের মাধ্যমে প্রকাশ করা হয়। আমরা জানি হোমো স্যাপিয়েন্স, হ্যাঁ, দ্বিপদী নামের মাধ্যমে প্রকাশ করা হয়। তো এখানে প্রজাতির সংজ্ঞাটা আছে, যেটাই আসলে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট ঢাকা ইউনিভার্সিটির রিটেনের জন্য বেশ ইম্পর্টেন্ট। বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট হচ্ছে ব্যাখ্যা করো, বেশ ইম্পর্টেন্ট এটা ঢাকা ইউনিভার্সিটির রিটেনের জন্য। আচ্ছা, তো এরপরে আমরা চলে আসি যে এই জায়গাটাতে, তো প্রজাতিকে যখন আমরা ফার্দার ভাঙবো, তখন কিন্তু আমরা হচ্ছে উপপ্রজাতি পাবো, বা আমি বলেছি প্রজাতিকে আরো ভাঙলে আমরা প্রকরণ পাবো, এটা আমি শুরুতেই বলে আসছি, কিন্তু এটা আর ফার্দার আমি বলছি না। তো মনে করো ব্রাসিকা অলেরিসিয়া, যেটা হচ্ছে আসলে ফুলকপির সায়েন্টিফিক নাম, এটাকে আমি, ফুলকপির বিভিন্ন ভেরিয়েশন আছে না, ওই যে সাদা ফুলকপি, হলুদ ফুলকপি, সবুজ ফুলকপি, সবুজ ফুলকপি তো ব্রকলি, হ্যাঁ। তো তারপরে এল ডট var botrytis L, var means variety, এই দেখো ফর বেটার ভার্সন, মানে ফর বেটার ভিউ। এই লেখাটা কেন দেখাচ্ছি, তাহলে তুমি আরো বুঝতে পারবা ক্লিয়ারলি, লেখাটার প্যাটার্নটা একটু খেয়াল করো। ব্রাসিকা অলেরেসিয়া এটা আসলে ফুলকপির নাম, এবং এল ডট মানে লিনিয়াস, যে কোনো নামের শেষে তো বিজ্ঞানীর সায়েন্টিফিক নামের সংক্ষিপ্ত অংশ সংযোজন করতে হয়, সেজন্য লেখা var ডট botrytis L, var ডট botrytis L। এটা হচ্ছে ফুলকপির ওই ভ্যারাইটিগুলোর মধ্যে একটা ভ্যারাইটি, সাদা হলুদ, তারপরে আমাদের যে ব্রকলি সেটার মধ্যেকার এটা আরেকটা ভ্যারাইটি। এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে, এক একটা একটা নাম আছে, আমি ইচ্ছা করে বলতেছি না, তোমাদের মাথার উপর দিয়ে যাবে সেজন্য। তো এই অংশটা ইটালিক লেটারে লেখা বাঁকা করে, লিনিয়াস একদম অ্যাজ ইট ইজ লেখা, var হচ্ছে অ্যাজ ইট ইজ লেখা, বট্রাইটিস আবার বাঁকা করে লেখা, এল আবার ডট লেখা। কেন? কারণ ব্যাপারটা হচ্ছে এটা আসলে অ্যাকচুয়াল সায়েন্টিফিক নাম। তুমি যদি হাতে লিখতা, তুমি দাগ দিতা এই তিনটার নিচে, যেহেতু এটা টাইপ, সেজন্য এইটা এইটা আর এইটা বাঁকা করে লেখা। আর এটা তো var ডট মানে হচ্ছে ভ্যারাইটি, কোন ভ্যারাইটি সেটা বলছে, এই জন্য এইটা বলো এইটা বলো এইটা বলো কোনোটাই বাঁকা করে লেখা নাই। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি আমি। তো এরপরে এইটা হচ্ছে এই যে উপপ্রজাতি, নিচের কোনটা হচ্ছে প্রজাতির নিচের একক, এরকম একটা কোশ্চিন আমাদের হচ্ছে IU 14-15-তে আসছিল। এরপরে তো ওইটাই বলা আছে যে অনেকগুলো প্রজাতি মিলে একটা গণ, অনেকগুলো গণ মিলে একটা গোত্র, অনেকগুলো গোত্র মিলে ইভেন এইটাও আসছিল গোত্র কয় নম্বর স্তর, এটা হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছিল। সহজ কোশ্চিন মনে হতে পারে, বাট দুই একটা সহজ কোশ্চিন কিন্তু দেয়। তো এরপর আমরা চলে আসছি নামকরণ বা নোমেনক্লেচারে। এখানে অনেক কিছু আছে, মেইন কনসেপ্ট যেটা লাগবে আমি সেটা শুদ্ধ তোমাদেরকে দেখাই দিচ্ছি। বইয়ের যদি পড়ো সেম ওইটাই পাবা, এক্সট্রা করে কিছু পাবা না। আমরা জানি যে ICBN, হ্যাঁ, ICBN বা ICZN, তো এখানে আমরা ICZN এর কথা আসলে বলবো না। কারণ ICZN এর কথা আমরা এখানে কেন বলবো না বলো তো? কারণ ICZN জুওলজিক্যাল নোমেনক্লেচার, এটা বোটানি বই, তো এখানে আমরা জুওলজি নিয়ে কথা বলবো না। তো ICBN মানে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, এটা আগে ছিল, যেই নামটাকে পরে ICN করা হয়, যেটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ফর অ্যালজি ফাঞ্জাই অ্যান্ড প্লান্টস। কেন? কারণ পরে বিজ্ঞানীরা বলছে যে প্লান্টসের মধ্যে অ্যাকচুয়ালি অ্যালজি এবং ফাঞ্জাই পড়ে না, অ্যালজি এবং ফাঞ্জাই প্লান্টসের
মধ্যে ইনক্লুডেড না, তাদের একটা মানে স্বতন্ত্রতা আছে, তাদের একটা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে। তো পরে মেলবোর্নে 2011 সালে যখন সম্মেলন হয় তখন এইটা হচ্ছে পরিবর্তন করে এই নামটা আমাদের দেওয়া হয়। সো আইসিবিএন এর বর্তমান নাম বা প্রচলিত এখন যে নাম, কারেন্ট নাম, সেটা কিন্তু আসলে এটা আইসিএন, এবং এটার ফুল ফর্ম হচ্ছে এটা। আচ্ছা, তো দ্বিপদ নামকরণ কি আমরা জানি, গণ নামের শেষে একটি প্রজাতি যুক্ত করে দিয়ে দুই পদের মাধ্যমে যেই নামটা আমরা লিখি আইসিবিএন বা আইসিএন এর রুলস অনুযায়ী তাকে আমরা হচ্ছে দ্বিপদ নামকরণ বলি বা বাইনোমিয়াল নোমেনক্লেচার বলি। যেরকম হচ্ছে হোমো স্যাপিয়েন্স, তারপরে আমাদের হচ্ছে অটোকার্পাস হেটেরোফাইলাস, যেটা হচ্ছে আমাদের কাঁঠালের সায়েন্টিফিক নাম। ঠিক আছে, ফাইন। এরপরে আমাদের হচ্ছে শ্রেণীবিন্যাসের নীতিমালা। এটা এইচএসসি লেভেলের জন্য একটু কম ইম্পর্টেন্ট, সো আমি জাস্ট তোমাদেরকে মেন মেন অংশগুলো ধরাই দিব। প্রজাতির উপরের যে নামগুলো সেগুলো একপদী হয়, তোমরা দেখছো। শুধুমাত্র প্রজাতির নামটাই দুই পদী হয়, বাদ বাকি সবগুলো নাম হচ্ছে একপদী বা হচ্ছে ইউনিনোমাল হয়। হ্যাঁ, আর প্রজাতির নিচের নামগুলো সব দ্বিপদী হয়, যেরকম আমরা জানি যে এতক্ষণ যে নামগুলো বললাম সেগুলো। নামকে বৈধভাবে প্রকাশিত হতে হবে। বর্তমান নিয়মে নতুন নাম প্রকাশের ক্ষেত্রে 1 জানুয়ারি 2012 থেকে ল্যাটিনের পরিবর্তে ইংরেজি ব্যবহার করা যাবে। তাহলে বর্তমানে ল্যাটিনের পরিবর্তে ইংরেজি নাম ব্যবহারের পারমিশন দেওয়া হয়েছে 2012 সাল থেকে। গোত্র বা গোত্রের নিজের ট্যাক্সনের জন্য একটি শুদ্ধ নাম থাকবে, মানে নাম হচ্ছে রিডান্ডেন্সি হওয়া যাবে না, একই নাম বারবার দেওয়া যাবে না। বৈজ্ঞানিক নামের ভাষা ল্যাটিন হবে। ছোট হাতের বড় হাতের অক্ষর তো তোমরা জানো যে বড় হাতের হবে এইটা, এম বড় হাতের হবে, এরপর সবগুলো ছোট হাতের হবে। দুইটার মাঝখানে স্পেস রাখতে হবে। হাতে লেখার সময় মাস্ট নিচে দাগ দিতে হবে। এসএসসি তে যদি মার্ক পেয়েও যাও এইচএসসি তে পাবা না, ঢাকা ইউনিভার্সিটির রিটেনে পাবা না, কোথাও এটার মার্ক কিন্তু পাবা না। সো হাতে লেখার সময় মাস্ট নিচে দাগ দিতে হবে, আর টাইপ করার সময় হয় বোল্ড করতে হবে অথবা ইটালিক ফ্রন্টে লিখতে হবে, তাহলে একটু বাঁকা হবে। আর অবশ্যই বিজ্ঞানীর নাম হচ্ছে লাস্টে দিতে হবে। তোমাদেরকে আমি হাজারবার কোটিবার একটা কথা বলেছিলাম যে আম, মানে এই বইটার আত্মা কলিজা সবকিছু হচ্ছে আমার ডিপার্টমেন্টের। আমার ডিপার্টমেন্টে একটা ল্যাবরেটরি আছে, সেটা হচ্ছে সালার খান ল্যাবরেটরি। হাস্যকর লাগলো নামটা এটাই। উনি আমাদের ডিপার্টমেন্টের অনেক রিনাউন্ড একজন প্রফেসর, উনি তো এখন আর নাই। সো উনি এই যে আমাদের হচ্ছে অধ্যাপক সালার খান যিনি, উনি কিন্তু বেশ কিছু প্লান্টসের প্রজাতি আবিষ্কার করে সায়েন্টিফিক নাম দিয়েছে, এবং দেখো লাস্টে হচ্ছে তার নাম দেওয়া আছে। উনি কিছু হচ্ছে হাসান স্যারের নামে দিয়েছেন, উনি কিছু হচ্ছে ওই যে আলম স্যারের নাম, মানে সবার নামে মোটামুটি উনি যার যার নামে মন চাইছে, যারা যারা হেল্প করছে তাদের নামে দিয়েছেন। সো এইগুলো কিন্তু এখানে হচ্ছে দেওয়া আছে, সো এইগুলো দরকার নেই, এগুলো লাগবে না। হ্যাঁ, আচ্ছা। জীবজগতের শ্রেণীবিন্যাসের প্রথম লেখ্য প্রমাণ, অর্থাৎ শ্রেণীবিন্যাসের একদম ইনিশিয়েশনটা হয় হচ্ছে প্রিয় অ্যারিস্টটলের হাত ধরে। তো অ্যারিস্টটল মূলত আমাদের জীবজগতের ক্লাসিফিকেশন দেন, এবং তিনি জীবজগৎকে দুই ভাগে ভাগ করে, একদম সিম্পল, যেহেতু তখন একদম শুরুর দিককার কথা। উনি বলছেন যে জীবজগৎ দুই ভাগে বিভক্ত, উদ্ভিদ আর প্রাণী, শেষ, ডান, এরপর আর কোনো কথা হবে না। পরবর্তীতে উনি বলছেন যে উদ্ভিদকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, বিরুৎ গুল্ম বৃক্ষ। আমি জানি না একদম ছোটবেলায় তোমরা এগুলো পড়ছো কিনা, বাট না পড়ে থাকলে আজকে এটা পড়বা যে বিরুৎ গুল্ম এবং বৃক্ষ জিনিসটা কি, সেটারই ইংলিশ নাম দেওয়া আছে হার্ব, শার্ব অ্যান্ড ট্রি। এবং উনি প্রাণী সমূহকে খুব ফানি ওয়েতে ভাগ করেছিলেন। আসলে তখনকার প্রেক্ষাপটে উনি যে আবিষ্কার করছিলেন এটাই অনেক বড় ব্যাপার, বাট করছিলেন। সেটা হচ্ছে পাখি, মাছ এবং স্থলজ প্রাণী। তো পাখি কি? পাখি হচ্ছে যারা উঠতে পারে, মাছ হচ্ছে যারা পানিতে বাস করে, এবং স্থলজ যারা স্থলে বাস করে। মানে উনি বলতে যারা পানিতে বাস করে তারা মাছ, যারা স্থলে বাস করে তারা হচ্ছে আমাদের স্থলজ প্রাণী, আর যারা স্থলে জলে কোনোটাই বাস করে না, যারা হচ্ছে আকাশে উড়ে বেড়ায়, তারা হচ্ছে পাখি। একদম সহজ একটা ক্লাসিফিকেশন এবং খুব ইন্টারেস্টিং একটা ক্লাসিফিকেশন উনি হচ্ছে দিয়েছেন। তো এই অংশটাও এখানে দেওয়া আছে অ্যারিস্টটল সম্পর্কে কোন কোন তথ্য পড়তে হবে। ফাদার অফ বায়োলজি, তো বুঝতেই পারছো, বললাম কেন যে উনি খুবই আমাদের প্রিয় বিজ্ঞানী। উনি ফাদার অফ বায়োলজি, এবং আমাদের থ্রিওফ্রাস্টাস হচ্ছে ফাদার অফ বোটানি। ফাদার অফ বোটানি কিন্তু হচ্ছে থ্রিওফ্রাস্টাস, অর্থাৎ বায়োলজির যে জনক সে কিন্তু বোটানির জনক না। বায়োলজির জনক অ্যারিস্টটল, ফাদার অফ বোটানির জনক হচ্ছে আমাদের থ্রিওফ্রাস্টাস। ওনার নাম সম্পর্কে আমি একটু পরেই পড়বো। ওকে, ফাইন। এরপরে আমরা চলে আসছি এই যে উদ্ভিদের যে আমরা এখন বিভিন্ন টাইপ অফ শ্রেণীবিন্যাস করব, এই বিভিন্ন শ্রেণীবিন্যাসের
আমরা হচ্ছে বিভিন্ন শ্রেণীবিন্যাসকে আমরা আবার শ্রেণীবিন্যাস করছি। একটু মাথা ঘুরে যাইতে পারে, বাট ব্যাপার হচ্ছে বিভিন্ন টাইপের শ্রেণীবিন্যাসকেও আমরা বিভিন্ন টাইপের ক্লাসিফিকেশনের মধ্যে আনছি। যেমন আমরা খেয়াল করি যে এই যে দেখো খেয়াল আছে, উদ্ভিদ জগৎকে বিভিন্ন সময় উদ্ভিদ বিজ্ঞান বিভিন্নভাবে শ্রেণীবিন্যস্ত করছেন। এই সকল শ্রেণীবিন্যাসকে আমরা তিনটা টাইপে আনছি। একটা হচ্ছে কৃত্রিম বা আর্টিফিশিয়াল, একটা হচ্ছে আমাদের প্রাকৃতিক বা ন্যাচারাল, এবং একটা হচ্ছে জাতিজনী বা হচ্ছে ফাইলোজেনেটিক। ফাইলোজেনেটিকের থেকে একটা কোশ্চিন আসছিল যে নিচের কে হচ্ছে ফাইলোজেনেটিক করে, অথবা অ্যাংলার প্লান্টন হচ্ছে কোন টাইপের শ্রেণীবিন্যাস দিয়েছিলেন, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। ঠিক আছে, আচ্ছা। তো এটা কি, এটা খুবই সহজ কনসেপ্ট, এটা খুবই সহজ কথা। কথাটা কি, প্রথমে হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস কি? কৃত্রিম শ্রেণীবিন্যাস হচ্ছে র্যান্ডমলি যে কোনো একটা বৈশিষ্ট্য আমার মন চাবে যে আরে এই গাছের পাতা বড় সবুজ, গাছের পাতা লাল কালো, এটা দিয়ে আমি একটা শ্রেণীবিন্যাস বানায় ফেলি। যারা হচ্ছে সবুজ কালারের পাতা তারা হচ্ছে গ্রিন প্লান্টস, যারা কমলা কালারের পাতা তারা হচ্ছে অরেঞ্জ প্লান্টস। হয়ে গেল কৃত্রিম। কারণ এটা হচ্ছে কৃত্রিম, মানে আউট অফ নো হোয়ার আমি আমার মন মতো একটা বৈশিষ্ট্য নিব, আমার মন মতো আমি দুইটা বৈশিষ্ট্য নিব, এবং আমি হচ্ছে শ্রেণীবিন্যাস বানাবো। ওরকম শ্রেণীবিন্যাস বানিয়েছিলেন থিওফ্রাস্টাস এবং লিনিয়াস। উদাহরণটা পড়তে হবে, উদাহরণ পরীক্ষায় আসবে। নিচের কোনটা কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি? থিওফ্রাস্টাস, লিনিয়াস, অথবা থিওফ্রাস্টাসের শ্রেণীবিন্যাস কোন ধরনের শ্রেণীবিন্যাস? কারণ এরপরে কিন্তু আমরা থিওফ্রাস্টাস, লিনিয়াসের শ্রেণীবিন্যাসই পড়ব। এরপর হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস হচ্ছে বেনথাম হুকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। এটা খুবই লজিক্যাল, যে কোনো প্রাকৃতিক বা ন্যাচারাল জিনিস আসলে খুব লজিক্যাল জিনিস। সেটা কি, এরা উদ্ভিদের বিভিন্ন অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য, অর্থাৎ উদ্ভিদের বিভিন্ন বৈশিষ্ট্যরা চিন্তা করবে, মানে সবকিছু, যে উদ্ভিদের মূল কেমন, কাণ্ড কেমন, পাতা কেমন, সবকিছু ওরা চিন্তা করবে, করে যে শ্রেণীবিন্যাসটা করবে, এবং এক্ষেত্রে সর্বাধিক সাদৃশ্যগুলাকে ওরা এক জায়গায় রাখবে, যেটা আসলেই শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, সেটাকে আমরা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বলবো। জাতিজনী শ্রেণীবিন্যাস হচ্ছে কি, ওই যে বিবর্তনের ক্রমধারা, কোন প্লান্ট পৃথিবীতে আগে আসছিল, কোন প্লান্ট পৃথিবীতে পরে আসছে। যারা আগে আসছে তারা তারা হচ্ছে একদম ইনিশিয়েশন, যারা পরে আসছে তারা হচ্ছে পরে। এইভাবে একটা যদি ঊর্ধ্বক্রমিক বানাই, সেটাকে জাতিজনী বলে। কারণ একটা জাত মানে বংশগতি অনুযায়ী ওরা হচ্ছে একটা ফ্লো চার্ট ফলো করছে। এদেরকে আমরা হচ্ছে ফাইলোজেনেটিক সিস্টেম বলি। ফাইলোজেনেটিক মানে আসলে জাতিজনী। এবং এখানে কিছু কিছু বিজ্ঞানীর নাম আছে, অ্যাংলার প্লান্টন, হাচিনসন, বেসি, ক্রনকুইস্ট, টাকতায়ান, এদের নাম আছে, তাকতাজান, যাই বলবা, এদের নাম আছে। সো এদের নামটা পড়ে ফেলতে হবে। এটা পড়ার প্যাটার্ন কেমন হবে সেটা এখানে দেওয়া আছে। ভিত্তিটা কি ওই শ্রেণীবিন্যাসের, এবং হচ্ছে উদাহরণ কি, বাস ভিত্তি কি উদাহরণ কি, এই বেসিসে মনে রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি বলো আপু বই ফেলাই দিয়ে হচ্ছে টপার্স ব্লুপ্রিন্ট পড়ান, আসলে তাতেও কোনো মানে হচ্ছে ক্ষতি হবে না, বাট জাস্ট বইটা অবশ্যই তোমার একবার পড়া উচিত, সেই কারণে আমি কিন্তু হচ্ছে ওইটা পড়াচ্ছি। আচ্ছা, এখন আমার খুব প্রিয় বিজ্ঞানী, কেন জানি উনার প্রতি একটা বায়াসনেস আমার কাজ করে, ভালো লাগে ওনার সবকিছু শুনে জেনে বুঝে। সেটা হচ্ছে থিওফ্রাস্টাস। উনি গ্রিক বিজ্ঞানী এবং উনি কিন্তু অ্যারিস্টটলের ছাত্র। তো মজার ব্যাপার বুঝো, অ্যারিস্টটল হচ্ছে ফাদার অফ বায়োলজি এবং থিওফ্রাস্টাস হচ্ছে ফাদার অফ বোটানি। মানে একদম একটা স্টুডেন্টের, একটা টিচারের স্টুডেন্টের যা হওয়া দরকার উনি আসলেই তাই। হ্যাঁ, এবং অ্যারিস্টটল একটা ক্লাসিফিকেশন দিয়েছে, সেটাকে ফার্দার আরো এত সুন্দর করে ক্লাসিফিকেশন কিন্তু উনি দিয়েছেন। লাইসিয়াম লাইসিয়াম গার্ডেনের প্রধান, ফাদার অফ বোটানি, এবং ওনার নাম হচ্ছে একটা ছিল, বাট ওনাকে পরে থিওফ্রাস্টাস নাম দেওয়া হয় জাস্ট বিকজ অফ উনি হচ্ছে সুন্দরভাবে কথা প্রকাশ করতে পারে এই জন্য। কারণ থিওস মানে হচ্ছে গুড এবং ফ্রেজ মানে হচ্ছে ডিভাইন এক্সপ্রেশন। তো ওনার বইয়ের নাম, এই টপার্স ব্লুপ্রিন্টের লাস্টে আমি তোমাদেরকে দেখাই দিব। ইনফরমেশনগুলো তোমাদের কাছে এখন কঠিন লাগতে পারে, বাট কার কোন বই আছে, কোন বই কোন ভাষায় রচিত, এটার একটা ছক করে দেওয়া আছে। তো তুমি এখান থেকে না মনে রাখলেও চলবে, ওই লাস্টে গিয়ে ওই ছকটা মনে রাখলেও চলবে। হ্যাঁ, ওখানে লেখাও আছে কে কোন ক্লাসিফিকেশন দিয়েছে, সেটাও লেখা আছে। ওইটা আসলে মেইন, মানে তুমি যদি উপক্রমণিকার কিচ্ছু না পড়ো, অ্যাটলিস্ট ওই ছকটা তুমি দেখে যাবা, ওখান থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা বেশ ভালো। তো এবার উনি দুইটা বই দিয়েছেন, অন দ্য কজেস অফ প্লান্টস এবং ইনকোয়ারি ইনটু প্লান্টস, যেটার আরেকটা নাম হচ্ছে হিস্টোরিয়া প্লান্টেরাম। হিস্টোরিয়া প্লান্টেরাম বুঝাই যায় যে প্লান্ট নিয়ে অনেক পটর পটর করছে। তো এখন এখানে কিছু তথ্য আছে, সেই তথ্যটা আমি এটা দেখাচ্ছি এই কারণে, কারণ এখানে কিছু তথ্য আছে, সেই তথ্যটা হচ্ছে মনে রাখার
আমি হচ্ছে এখন ট্রিক্স দিব, দেখো খেয়াল করে। গ্রিক বই 10 খণ্ড, গাজা ল্যাটিন, হট ইংরেজি, 1,00,000 শব্দে 400 পৃষ্ঠা, 400-500 উদ্ভিদ। মানে মানে কি দেখাই বুঝাই, দেখো। গ্রিক বই যার 10টা পর্ব আছে, গাজা হচ্ছে ল্যাটিন ভাষায় অনুবাদ করেন, হট হচ্ছে ইংরেজি ভাষায় অনুবাদ করেন। তো গাজা ল্যাটিন মানে হচ্ছে, ল্যাটিন তো একটা ভাষা, সো ল্যাটিন ভাষায় অনুবাদ করে গাজা। আর হট, হট ইংলিশ, এভাবে হট ইংলিশ এভাবে মনে রাখো। হট ইংলিশ মানে হচ্ছে ইংলিশ ভাষায় অনুবাদ করে। 1,00,000 শব্দে 400 পৃষ্ঠা, 1,00,000 শব্দের একটা বই, 400 পেজের একটা বই, এবং 400 থেকে 500 উদ্ভিদ প্রজাতির বর্ণনা এখানে দেওয়া হয়েছে। ডান। এরপরে আমরা যে জায়গায় চলে আসি, ওনার যে 10 খণ্ডের বই, তার মধ্যে আর কিছু না পড়লে এটা মনে রাখো যে 10 নম্বর খণ্ডটা হারাই গেছে। তো 10 নম্বর মানে 10টা খণ্ড তুমি কিভাবে মনে রাখবা, তার জন্য একটা হচ্ছে মেমোরি হ্যাক দেওয়া আছে। এ বৃক্ষ বনে, এ বৃক্ষে বন্য বিড়াল কাঠ উল্টে পটল শস্য ভেজে হারিয়ে গেল। ঠিক আছে, ওই জাস্ট ওইটারই ভার্সনটা এখানে দেওয়া আছে, যে 1 নম্বর পর্ব অ্যানাটমি, 2 নম্বর পর্ব বৃক্ষ বংশবিস্তার, 3 নম্বর বর্ণবৃক্ষ, এভাবে দেওয়া আছে। এটা আর বুঝানোর কিছু নাই, এটা আমি আর বুঝাচ্ছিও না। ফাইন। এরপরে আমাদের যেটা গেল, হ্যাঁ, এইটা হচ্ছে একটা কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, যার ভিত্তি হচ্ছে কাণ্ডের প্রকৃতি, বিস্তৃতি এবং হচ্ছে কাঠিন্য। তো এইটা মূলত ওই যে আমাদের, আচ্ছা, এটা মূলত আমাদের, আচ্ছা, এটা মূলত আমাদের হার্ব শার্প ট্রি এর হচ্ছে একটা ক্লাসিফিকেশন। দেখো, তো আমরা এটা একদম সিম্পল লজিকে যাব। বইতে কিভাবে আছে এটা আমি দেখাচ্ছি, এটা পড়ানো বেশি ইজি, আর দ্যাটস ওয়াই আমি এটা পড়াচ্ছি। এখানে কিন্তু একটা কিছুও বাদ যায়নি। বইতে এভাবে আছে যে ট্রি সম্পর্কে আছে, শার্ব আছে, আন্ডার শার্ব, তারপরে আমাদের হচ্ছে হার্ব কি এইভাবে আছে, এবং হার্বকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে সেটা আছে। সো আমি এটা না পড়ে একবারে হচ্ছে এখান থেকে তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো খেয়াল করো, প্রথমে হচ্ছে আমাদের ট্রি, শার্ব মানে হচ্ছে গুল্ম, আন্ডার শার্প বা উপগুল্ম বা সাব শার্পও বলা যায়, এবং হচ্ছে বিরুৎ মানে হার্ব। এটা পড়ার আগে একটু কমন সেন্স খাটাবা, যে বৃক্ষ মানে হচ্ছে বড় বড় গাছগুলাকে বুঝাইছে, তার মানে ওর বৈশিষ্ট্যই হবে যে ও একক কাণ্ড, জাস্ট একটা কাণ্ড বিশিষ্ট উঁচু একটা উদ্ভিদ, উচ্চতা হচ্ছে ওর সবচাইতে বেশি, শাখা প্রশাখা হচ্ছে ওর উপরের দিকে থাকে, এবং ও অনেক বছর বাঁচে। তুমি এবার একটু সেন্স খাটায় দেখো, এ আম জাম কাঁঠাল, এদের কার বৈশিষ্ট্য মনে পড়লে তোমার এইটা ছাড়া অন্য বৈশিষ্ট্য মনে পড়তো? পড়তো না। তাহলে তুমি এটা মুখস্থ করতে যাবা না, এটা কমন সেন্স খাটাবা। তুমি মেনলি এখানে উদাহরণটা মুখস্থ করবা, কারণ উদাহরণটা হচ্ছে বিগত বছরে অ্যাডমিশনে আসছে, তোমাদেরকে এটাও আমি দেখাই দিই। দেখো, এখানে অনেক উদাহরণ আসছে, এই যে লেখা আছে ফুলকপি কিসের উদাহরণ, তারপরে ধান কিসের উদাহরণ, ধান কিসের উদাহরণ অনেকবার আসছে, একবার ম্যাটে আসছে মানে মেডিকেলে আসছে, পরে আবার হচ্ছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে। আবার এই যে শার্বের ক্যারেক্টারিস্টিক্স কি, সেটা হচ্ছে ম্যাট 11-12-তে আসছে। বুঝতে পারছো, এটা বেশ অনেকবার আসছে এই জিনিসটা, আসবে সামনেও আসবে। তো তুমি প্রথমে আগে উদাহরণটা একটু মেমোরাইজ করে নিবা। তো তুমি আম জাম কাঁঠাল এটা তো বৃক্ষ জানোই। জবা রঙ্গন গন্ধরাজ, এটা যে গুল্ম সেটা পড়তে হবে, কারণ হচ্ছে গুল্ম বলতে আমরা বুঝাই যাদের কাঠের মতো কাণ্ড থাকে, বাট কাণ্ডটা ছোট, এবং মানে বৃক্ষের চেয়ে ছোট বাট অত ছোট না। যেরকম উপগুল্ম হচ্ছে একদম ঝোপ বিশিষ্ট, এতটুকু, এরকম এরকম একটা ছোট্ট এরকম একটা ঝোপের মতো একটা গাছ। হ্যাঁ, কিন্তু তুমি যদি হচ্ছে জবা রঙ্গন দেখো, ওরা কিন্তু মোটামুটি বড় হয়, বাট অত বড় বৃক্ষের মতো হয় না, এবং গোড়ার কাছাকাছি শাখা প্রশাখার বিস্তার বেশি থাকে, ওদের নিচের দিকে শাখা প্রশাখা হচ্ছে থাকবে। আর বাদ বাকি তো হচ্ছে জবা রঙ্গন গন্ধরাজ, এই 3টা ফুল গাছ। উপগুল্মের উদাহরণটা একটু পড়ো, কারণ এটা মনে থাকবে না, আর এটাই আসবে পরীক্ষায়। কারণ যে কেউ কমন সেন্স খাটায় বের করতে পারবে যে ধান, গম, সরিষা, কচু, তারপরে আমাদের হচ্ছে ঘাস, এগুলো কিন্তু হার্বের উদাহরণ, এটা সবাই বের করতে পারে। বের করতে পারে না এটা, কলকা সুন্দা আসে শেওড়া, জীবনে শোনাও নাই নাম আশ শেওড়া, নামটা শোনাও নাই, এটা মনে রাখা কঠিন হয়ে যাবে। তো সবাই এইটাতে একটু ফোকাস করো। ফাইন। এরপরে চলো চলে আসি কাস্টল কাণ্ড বিশিষ্ট হার্বকে, মানে কোন একটা হার্ব, আমরা তো আগেই পড়ছি হার্ব আসলে কাস্টল কাণ্ড হয় না, কাঠের মতো কাণ্ড হয় না, বাট যদি হার্ব কাঠের কাণ্ড বিশিষ্ট হয় তাকে আমরা উডি হার্ব বলবো। যেমন হচ্ছে পাট, আমরা জানি পাট গাছের যেই ডান্ডাটা আছে যেটাতে পাটকঠি হয়, পাটকাঠি বলে, পাটকাঠি হয় যেটাতে গ্রামে খড়ি জ্বালায়, চুলা জ্বালায়, তো ওইটাকে তোষা পাট বা কর্কোরাস অলিয়াটোরিয়াস, এইটাকে আমরা উডি হার্ব বলবো।
ফাইন। বিরুৎ হচ্ছে 3 প্রকার। বিরুৎ যেটা স্পেসিফিক্যালি ওরা 3 প্রকার। অ্যানুয়াল, আমরা বলি না অ্যানুয়াল স্পোর্টস, বছরে একবার, সো বছর মানে বর্ষজীবী। বায়েনিয়াল, বাই মানে 2 মানে দ্বিবর্ষজীবী। পেরিনিয়াল মানে হচ্ছে আমাদের বহুবর্ষজীবী। তো অ্যানুয়াল মানে কিন্তু ওই যে বছরে একবার হয় অ্যানুয়াল স্পোর্টস, তো ওইখান থেকে এটা 1 বছর বা তার কম। এটা 2 বছর। আমাদের দেশে মানে শীত প্রধান দেশে এরা 2 বছর বাঁচে, তা আমাদের দেশে আবার এরা হচ্ছে অনেক সময় বেশি বেঁচে যায়। পেরিনিয়াল হচ্ছে 2 বছরের বেশি, মানে বহুবর্ষজীবী, অনেক বর্ষ, এক কথায় শেষ। অল্প সময় বাঁচে এরা, যেহেতু 2 বছর বাঁচে, তো এদের লাইফ প্যাটার্নটা কেমন, ওরা প্রথম বছরে বড় হবে, পরের বছরে ফুল ফল দিবে, ডান। ওদের লাইফ প্যাটার্নই এমন, প্রথম বছর বড় হবে, পরের বছরে ফুল ফল দিবে, শেষ। বহুবর্ষজীবী, প্রতি বছর নতুন বায়বীয় কাণ্ড হচ্ছে বের হবে, ঠিক আছে? প্রতি বছর আমার নতুন নতুন বায়বীয় কাণ্ড হচ্ছে এখান থেকে বের হবে, যেটা বাঁচতেই থাকবে, নতুন কাণ্ড বেরোবে, পুরাতন কাণ্ড মারা যাবে, আবার নতুন কাণ্ড বেরোবে, এভাবে চলতে থাকে। তো 1 বছর বাঁচে এরকম হচ্ছে সরিষা ছোলা। 2 বছর, ওই যে শীত প্রধান কথাটা আছে না, ওখান থেকে মনে রাখবা। শীতকালে কি খাও? ফুলকপি আর মূলা খাও না? ওখান থেকে মনে রাখলেই হবে। শীতকালে ফুলকপি আর মূলা খাও, সো মূলা ফুলকপি। আর বহুবর্ষজীবী হচ্ছে অনেক বছর বাদে আদা, হলুদ, দুর্বা ঘাস। এটা আমি কিভাবে মনে রাখতাম জানো? বাসায় আদা, হলুদ এগুলো হচ্ছে নিয়ে আসলে অনেকদিন থাকে না, এগুলো ফ্রিজে রাখার দরকার পড়ে না। তারপরে ঘাস, বছরের পর বছর ঘাস একই জায়গায় থেকেই যায়, মনে রাখতাম, ঠিক আছে? একটু স্মার্ট হইতে হবে। আর কোনো কিছু না মনে থাকলে ওইটা আমাদের প্রাইভেট গ্রুপে ডিসকাস করবা, দেখবা হচ্ছে স্টুডেন্টরাই বলে দিবে, আর নাহলে তো আমি আসি, বাট দেখবা তোমার ব্যাচমেটরাই বলে দিবে, বলবা যে এটা মনে থাকতেছে না। আচ্ছা, আচ্ছা, আমরা অলরেডি ওয়ান টাইপ অফ ক্লাসিফিকেশন শিখে ফেললাম, যেটা হচ্ছে থিওফ্রাস্টাসের ক্লাসিফিকেশন। লিনিয়াস মহাশয়ও চেষ্টা করছিলেন ক্লাসিফিকেশন দেওয়ার, উনিও থিওফ্রাস্টাসকে অনুকরণ করে বই লিখেছিলেন, স্পেসিস প্লান্টেরাম, সেটাও ল্যাটিন ভাষায় রচিত, 2 খণ্ডে প্রকাশিত। এবং উনি কিন্তু আমাদের হচ্ছে ট্যাক্সোনমিক বোটানি, মানে উনি আসলে ট্যাক্সোনমির জনক। ট্যাক্সন কি আমরা শিখছি, ট্যাক্সোনমি মানে হচ্ছে শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিন্যাসের যে ধাপ সেগুলা, সো সেটার উনি মেনলি হচ্ছে জনক, ঠিক আছে? উনি সুইডেন প্রকৃতিবিজ্ঞানী ছিল। তো উনি খুব সহজে, এই যে একদম সিম্পল জিনিস, তো আমি একটু খালি ডিসকাস করে দিচ্ছি। ওনার শ্রেণীবিন্যাসের ভিত্তি খুব সিম্পল এবং ইন্টারেস্টিং ছিল। ফুলের যে পুংকেশর এবং স্ত্রীকেশর থাকে, উনি এটাকে ভিত্তি ধরছে, ধরে উনি বলছে 24টা শ্রেণী করছে, একটা অপুষ্পক শ্রেণী করছে, একটা 23টা হচ্ছে পুষ্পক শ্রেণী করছে। মানে যাদের উনি হচ্ছে পুংকেশর স্ত্রীকেশর পাইছে, তাদেরকে হচ্ছে পুষ্পক শ্রেণীর মধ্যে ঢুকাইছে, যেহেতু তাদের ফুল আছে। আর যাদেরকে পাইনি ওরা হচ্ছে অপুষ্পকের মধ্যে ঢুকাইছে। সো এটা খুব ইন্টারেস্টিং এবং ফানি একটা হচ্ছে ক্লাসিফিকেশন আর কি বলা চলে। আর ভারতীয় উপমহাদেশে লিনিয়াস বা ফাদার অফ হচ্ছে মানে ইন্ডিয়া যেটাকে বলা হয়, উইলিয়াম হচ্ছে রক্সবার্গ। এখানে ইনফরমেশনটা, ফাদার অফ বোটানি ইন ইন্ডিয়া, হ্যাঁ, ফাদার অফ বোটানি ইন ইন্ডিয়া উইলিয়াম রক্সবার্গ। এবং বাংলাদেশে, খেয়াল করো, বাংলাদেশে হচ্ছে ন্যাশনাল হার্বেরিয়ামের প্রতিষ্ঠাতা অধ্যাপক সালার খান, যেটা আমি বললাম যে আমার ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় শিক্ষক, উনি হচ্ছে বাংলাদেশের শ্রেণীবিন্যাস বিদ্যার পিতৃপুরুষ। উনি আমাদের ট্যাক্সোনমি ল্যাবের নামটাই আসলে সালার খান হার্বেরিয়াম নামে দেওয়া আছে, আমাদের ট্যাক্সোনমি ল্যাব যেটা, সেখানে হার্বেরিয়াম আছে। হার্বেরিয়াম কি আজকে এখন বলবো না, ফাইন। তো এই ইনফরমেশন গুলো একটু রাখো, বুঝোই তো ঢাকা ইউনিভার্সিটি থেকে যেহেতু কোশ্চিন হবে, সে কারণে এটা রাখা। আচ্ছা, এবার আবার বেনথাম হুকারও সেম কাজ করছে, ওরাও সেম ভাবে বই লিখছে। আমি বইয়ের তথ্যটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাট আমি স্কিপ করে যাচ্ছি এই কারণে, কারণ লাস্টে হচ্ছে সবগুলো তথ্য একসাথে দেওয়া আছে, যে কোন কোন বিজ্ঞানী কোন কোন বই লিখছে, কত কত খণ্ডে, কোন কোন ভাষায়, এবং তারা কি কি ক্লাসিফিকেশন দিছে, এটা লাস্টে দেওয়া আছে। এই কারণে আমি এটা এখন স্কিপ করে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, বেনথাম হুকার শ্রেণীবিন্যাসটা মূলত আমাদের জন্য জানা অনেক বেশি দরকার। উনি আমাদের শ্রেণীবিন্যাসে বলছেন যে পুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ। তো সপুষ্পক মানে যারা ফুল দেয়, অপুষ্পক মানে যারা ফুল দেয় না। যেহেতু ওরা ফুল দেয় না, অপুষ্পক, আমি এর জন্য নাম মনে রাখতাম, ওরা হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া, কারণ ওরা কাঁদে, ক্রিপ্টোগ্যামিয়া। আমি কিন্তু বাংলা ভার্সনের স্টুডেন্ট, তারপরেও আমি ইংলিশ পড়ছি, তো এই জন্য কিন্তু বললাম এখন ট্রিক্সটা, যে আমি এভাবে মনে রাখতাম। আর যারা ফুল দেয়, আমরা কেউ যদি আমাদেরকে ফুল দেয়, আমরা একদম ইমপ্রেসড হয়ে যাই, তো এই জন্য এটা হচ্ছে ফ্যানেরোগ্রামি। যারা ফুল দেয়, ফুলের পরে কি হয়? ফল হয়। ফলের মধ্যে কি থাকে? বীজ থাকে।
তাহলে যারা ফুল দিয়েছে, যারা ফুল দেয়নি তাদের বীজ হবে না, যারা ফুল দিয়েছে তার বীজ হবে। যার বীজ হইছে সে বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করবে, আর যে বীজ দেয়নি সে অন্য কোনো পদ্ধতিতে বংশবৃদ্ধি করবে, যেটা হচ্ছে স্পোরের মাধ্যমে। যখন কেউ যৌন প্রজনন করতে পারে না তখন সে অযৌন প্রজনন করে, তখন সে স্পোর দেয়। যেমন শুক্রাণু ডিম্বাণু যৌন প্রজননের একটা একক, একইভাবে অযৌন প্রজননের একক হচ্ছে কি, স্পোর বা বাংলায় রেণু। এটা হচ্ছে অযৌন প্রজননের একক। এটা খুব সিম্পল ফর্মুলা, জাস্ট একটা হচ্ছে থলে তৈরি হবে, সেখান থেকে অনেকগুলো রেণু ফুল ফেটে বের হয়ে যাবে, সেই রেণুগুলা থেকে একটা করে গাছ হয়ে যাবে। আর যখন আমি বলবো হচ্ছে যাদের ফুল হচ্ছে, যে কনসেপ্টটাতে বলবো, সেখানে তো আমাদের হচ্ছে শুক্রাণু হয়, ডিম্বাণু হয়, মিলন হয়, ফুল হয়, ফল হয়, অনেক ঘটনা ঘটে, ওটা লং ফেজ। তো এই যে যারা হচ্ছে কান্না করছে ক্রিপ্টোগ্যামিয়া, তাদেরকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, হ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। এবং যারা হচ্ছে কান্না করে না, যারা অনেক বেস্ট, যাদের ফুল হয়, তাদেরকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। বইয়ের সিকোয়েন্সটাই এভাবে সাজানো, সেটা আমি বলে দিচ্ছি। পঞ্চম অধ্যায় থ্যালোফাইটা, যার মধ্যে শৈবাল ও ছত্রাক, পঞ্চম অধ্যায়ের নাম শৈবাল ও ছত্রাক। ষষ্ঠ অধ্যায়ের নাম ব্রায়োফাইট ও টেরিডোফাইটস, ব্রায়োফাইটস ও টেরিডোফাইটস। সপ্তম অধ্যায়ের নাম জিমনোস্পার্মস ও অ্যাঞ্জিওস্পার্ম, এবং এটার লাস্টে আলোচনা করা হয়েছে মনোকটাইলেডন অ্যান্ড ডাইকটাইলেডন, মানে হচ্ছে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী। কি কিছু ধরতে পারছো? কেন আপু বলছিল যে এই চ্যাপ্টারটা, এই অংশটা যে তোমাকে না পড়াই বোটানির মধ্যে ঢোকাবে, সে আসলে তোমাকে ভুল পথে পরিচালিত করে দিবে। কারণ পরবর্তীতে তুমি যখন পঞ্চম অধ্যায়ে চলে গেছো, মানে তোমার অলমোস্ট দেখা যাচ্ছে কলেজের ইয়ার ফাইনাল সামনে চলে আসছে, ওই অবস্থাতে তোমার পক্ষে এই মানে এইটা পড়া তখন তোমার জন্য বিরক্তকর লাগবে। আর এখন তোমার কিন্তু এটা মুখস্থ করার দরকার নাই, তুমি খালি যে আপু যে কথাগুলো বলছে না, এটা জেনে রাখবা। তুমি যখন সূচিপত্র উল্টাবা, আপুর কথা মনে পড়বে যে হ্যাঁ, আপু তো বলছিল পঞ্চম অধ্যায়ের নাম শৈবাল ছত্রাক, শৈবাল ছত্রাককে একসাথে থ্যালোফাইটা বলে। তারপরে ষষ্ঠ অধ্যায়ের নাম ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। সপ্তম অধ্যায়ের নাম জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে অ্যাঞ্জিওস্পার্ম যারা মানে আবৃতবীজী যারা, তাদের মধ্যে একবীজপত্রী দ্বিবীজপত্রী আছে, এটুকুই জানতে হবে। এখন এটা এত ভেতরে জানা না জানলেও চলবে, কারণ এখানকার যতগুলো কনসেপ্ট আছে সবগুলোই আমরা ইন ডিটেলস পঞ্চম, ষষ্ঠ, সপ্তম অধ্যায়ে পড়ব। ঠিক আছে? যদি একটু ছোট করে বলে রাখি, থ্যালোফাইটা হচ্ছে তারা যাদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, যেরকম শৈবাল ও ছত্রাক। তোমরা জানো ছত্রাকের দেহে কিন্তু কোনো মূল কাণ্ড পাতা নাই, শ্যাওলাতেও তাই। আর ব্রায়োফাইটা হচ্ছে যাদের ওরকম মূল কাণ্ড নাই, বাট মূলের মতো কিছু একটা, কাণ্ডের মতো কিছু একটা আছে। আর টেরিডোফাইটাকে আমরা মোটামুটি মূল কাণ্ডতে বিভক্ত করতে পারি। জিমনোস্পার্ম তারা যাদের বীজ হচ্ছে নগ্ন অবস্থায় থাকে, অ্যাঞ্জিওস্পার্ম তারা যাদের বীজ হচ্ছে আবৃত অবস্থায় থাকে। এরপরে আবৃত বীজের মধ্যে কিছু বীজপত্র আছে যাদের যারা একবীজপত্রী, এবং কিছু বীজপত্র আছে যারা হচ্ছে দ্বিবীজপত্রী। এই কনসেপ্টটা তোমরা এখন বুঝে রাখো। শৈবাল ছত্রাক পড়ানোর সময় আমি এই পেজটাই আবার দেখাবো, দেখায় তারপরে আমি শৈবাল ছত্রাক পড়ানো স্টার্ট করবো, এটা জানি তোমাদের মনে থাকে। আচ্ছা, তো এরপরে উদ্ভিদ রাজ্যের ক্রমসংখ্যা বৃদ্ধির ইতিহাস। সবার প্রথমে উদ্ভিদ রাজ্য মানে সরি জীব রাজ্যে দুটো রাজ্য ছিল, প্রাণী আর উদ্ভিদ, 2 রাজ্য, যেটা দিছিল আমাদের অ্যারিস্টটল, এটা আমরা জানি। এরপরে এখানে 3 রাজ্য হলো। কিভাবে 3 রাজ্য হলো? প্রোটিস্টা, প্লান্টি এবং অ্যানিমিলিয়া। প্রোটিস্টা, প্লান্টি এবং অ্যানিমিলিয়া। প্লান্টি মানে তো যে অলরেডি উদ্ভিদ, এবং হচ্ছে অ্যানিমিলিয়া মানে তো অলরেডি হচ্ছে অ্যানিমেল আছেই, সাথে যুক্ত হলো হচ্ছে প্রোটিস্টা। এরপরে বলল কি যে না না, প্রোটিস্টা থেকে ব্যাকটেরিয়াকে আলাদা করো, কারণ ব্যাকটেরিয়া হচ্ছে প্রোটিস্টার মধ্যে পড়ে না। তো তখন নাম হলো মনেরা প্রোটিস্টা প্লান্টি অ্যানিমিলিয়া। এরপরে বিজ্ঞানীরা বলল ছত্রাক কি প্লান্টস নাকি? ছত্রাক তো প্লান্টস না। তাহলে তখন নামকরণ হলো মনেরা প্রোটিস্টা ফানজাই প্লান্টি অ্যানিমিলিয়া। এখানেও শেষ না, আমরা পঞ্চম রাজ্য পর্যন্ত জানতাম এতদিন। এরপরে ষষ্ঠ রাজ্যের একটা শ্রেণীবিন্যাস হয়, এটাতে মনেরাকে আবার ডিভিশন করা হয়। মনেরা বলতে তো আমরা ব্যাকটেরিয়া বুঝি, 2 টাইপের ব্যাকটেরিয়াতে এখানে আনা হয়, একটা আর্কি ব্যাকটেরিয়া, একটা ইউ ব্যাকটেরিয়া। এইটারই একটা বেটার ভার্সন তোমাদেরকে আমি দেখাই, খেয়াল করো,
খুবই সুন্দর একটা বেটার ভার্সন আছে এটার। এই যে দেখো খেয়াল করে মূল কথা যে কেন তোমার হচ্ছে মানে দ্বিরাজ্য বলতে কি বুঝি, দ্বিরাজ্যে রাজ্য কোন দুইটা, তিন রাজ্য বলতে মানে কোনটা এক্সট্রা করে যোগ হলো এবং কোন তিনটা রাজ্য, চার রাজ্য বলতে কোনটা হচ্ছে যোগ হলো এবং চারটা রাজ্য কোনটা, পাঁচ রাজ্য বলতে কোনটা এক্সট্রা করে যোগ হলো পাঁচটা কোনটা, এবং ষষ্ঠ বলতে কোনটা এক্সট্রা করে যোগ হলো। দেখো মনে রাখে দুই ভাগ করা হয়েছে। এবং এখানে কোন কোন বিজ্ঞানী এসে এরকম করে করে রাজ্য বাড়াইছে, আমাদের পড়ার চাপ বাড়াইছে, সেটাও লেখা আছে। ঠিক আছে, এইটুকু ছক জানলেই হবে, যেটা বইয়ের এই যে এতখানি তথ্য। এবং সাল দরকার নাই দেখে আমি সাল টপার্স ব্লুপ্রিন্টে অ্যাড করি নাই। ফাইন। তো আমরা আমাদের পড়ার অলমোস্ট হচ্ছে অনেকটাই শেষের দিকে চলে আসছি। এখন আমরা হচ্ছে একটা জিনিস শিখবো, একটু বলি সেটা। আমাদের টপিকটা হচ্ছে জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস। এখানে আমরা একটা জিনিস শিখবো। আমরা তো এমনি জানতাম তাই না, যে হুইট টেকার এবং হচ্ছে আমাদের যে মানে 5 কিংডম ক্লাসিফিকেশন দিয়েছে, পরবর্তীতে হুইট টেকারের 5 কিংডমকে মার্গুলিস এসে খালি বলছে যে ঠিক আছে সমস্যা নাই হুইট টেকার, তুমি 5 কিংডম রাখো, তুমি খালি আমার একটা কথা রাখো যে মনে রাখে তুমি হচ্ছে প্রোক্যারিওটা বা সুপার কিংডম একে দাও, আর প্রোটিস্টা ফানজাই প্লান্টি অ্যানিমিলিয়াকে তুমি হচ্ছে সুপার কিংডম 2 অর্থাৎ হচ্ছে ইউক্যারিওটার মধ্যে দাও। তো 5 কিংডমকে জাস্ট ও হচ্ছে একটু বিস্তৃত করে আমাদের ওইভাবে করা হয়েছে। এখানে তোমরা আমাকে ক্লাস 9-এ 10-এ থাকতে এই প্রশ্নটা অনেক করছিলাম, মনে আছে? আপু প্রোটিস্টা আর প্রোটোক্টিস্টা এই দুটো কি এক? আমি তখন কি বলছিলাম মনে আছে? আমি বলছিলাম যে হ্যাঁ এক, তোমরা ধরো। কেন বলছিলাম? কারণ তখন তোমাদের এই কনসেপ্টটা বোঝার মতো মানে স্টেজ আসে নাই। প্রোটিস্টা আর প্রোটোক্টিস্টা এই দুটো টার্ম কিভাবে আলাদা হলো, এবং মোস্ট ইম্পর্টেন্ট কে তার শ্রেণীবিন্যাসে প্রোটোক্টিস্টা অ্যাড করেছে এবং কে তার শ্রেণীবিন্যাসে প্রোটিস্টা অ্যাড করেছে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। সেটা খুব সুন্দর করে এখানে দেওয়া আছে, বইতেও দেওয়া আছে, বাট বইয়ের থেকে আমি এখানে গুছায় লিখছি, এই জন্য এটা দেখাচ্ছি। খেয়াল করো, প্রোটিস্টাতে কেবল এককোষী জীব অন্তর্ভুক্ত ছিল। প্রোটিস্টা কারা? আমরা জানি অ্যামিবা, শৈবাল, এরা মূলত প্রোটিস্টা। তো প্রোটোক্টিস্টাতে এককোষী ও বহুকোষী উভয় ধরনের জীব অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ প্রোটিস্টা হচ্ছে শুধু এককোষী শৈবাল বা এককোষী অ্যামিবার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু প্রোটোক্টিস্টা এমন অনেক শৈবাল আছে যাদের হাইট স্থলে অবস্থিত অনেক উদ্ভিদের থেকে বড়। তারা পানির নিচে থাকে, তো পেঁচায় পুচায় থাকে, বাট বিশাল বড় উদ্ভিদ, মানে বিশাল বড় শৈবাল, এক কথায় উদ্ভিদ বলবো না, বিশাল বড় শৈবাল। এখন বোটানি পড়তে আসছে, এখন মনে রাখবা শৈবাল ইজ শৈবাল, প্লান্ট ইজ প্লান্ট, ফানজাই ইজ ফানজাই, দে আর নট মিক্সড টুগেদার। ওকে, সো প্রোটোক্টিস্টাতে সকল ধরনের এককোষী বহুকোষী সব জীব অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ প্রোটোজোয়া, গ্রিন অ্যালজি, ব্রাউন অ্যালজি, রেড অ্যালজি, সাইম মোল্ডস মানে ফ্লাজেলেটেড ফানজাই, এগুলো সব এর মধ্যে রাখা হয়েছে। হুইটটেকারের মতে গ্রিন অ্যালজি, ব্রাউন অ্যালজি, রেড অ্যালজি ছিল প্লান্টি রাজ্যের অন্তর্গত, তাই প্রোটোক্টিস্টা এবং প্রোটিস্টা সমার্থক নয়। অর্থাৎ প্রোটোক্টিস্টা ব্যাপারটা মানে এই যে মার্গুলিস এবং হচ্ছে কোপল্যান্ড প্রোটিস্টার পরিবর্তে প্রোটোক্টিস্টা করে। তাহলে একটু আমরা রিকল করি, হুইটটেকার ভদ্র মানুষের মতো 5টা রাজ্য দিছিল, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমিলিয়া। কারণ সে হচ্ছে তখন বলতে পারো যে অত সংখ্যক প্রাণী, অত সংখ্যক কনসেপ্ট আবিষ্কার হয় নাই। হ্যাঁ, যে উনি বলছিল যে প্রোটিস্টার মধ্যে কারা আছে? সিম্পল, প্রোটিস্টার মধ্যে ওই অ্যামিবা আছে, শৈবালরা আছে, শৈবালরা তো এককোষী, শৈবালরা কি এত বড় গাছ হয় নাকি, এরকম টাইপ অফ কনসেপ্ট ছিল যে প্রোটিস্টারা সব এককোষী, উনি প্রোটিস্টা নাম দিছে। বাট মার্গুলিস এসে শুধু হুইটটেকারের 5 রাজ্যকে 2টা অধিরাজ্যের মধ্যে ধরে নাই, তার সাথে সাথে এই কাজটাও করছে, সে হচ্ছে প্রোটিস্টাকে প্রোটোক্টিস্টাতে কনভার্ট করছে। হোয়াট ইজ প্রোটোক্টিস্টা? প্রোটোক্টিস্টা হচ্ছে আরেকটু বর্ডার ভার্সন, যেখানে সব শৈবাল ঢুকে গেছে এবং অ্যামিবা ছাড়াও আরো কিছু প্রাণী ঢুকছে, যারা আসলে অ্যানিমিলিয়ার মধ্যে আমরা রাখতে পারবো না, কারণ প্লান্টের মধ্যে তো অ্যাবসোলুট প্লান্ট গেছে, তারপরে ফানজাইয়ের মধ্যে অ্যাবসোলুট ফানজাই গেছে, অ্যানিমিলিয়ার মধ্যে অ্যাবসোলুট অ্যানিমিলিয়া গেছে, তাহলে এই যে প্রোটোজোয়া টাইপ অফ যারা ছিল এরা তাহলে যাবে কই? তো এদের সবার কথা চিন্তা করে এবং ওই যে ওই বিখ্যাত পশ পশ শৈবালের কথা চিন্তা করে আমাদের মার্গুলিস এবং ওনার বন্ধু হচ্ছে কোপল্যান্ড, ঠিক আছে, ওনার সাথে কোপ করছে উনি, এই কোপ
কোপায় দিব, সে কোপায় দিব, কোনো কোপায় দিছে, দিয়ে বলছে যে হচ্ছে প্রোটিস্টা থেকে দরকার নাই, আমরা প্রোটোক্টিস্টা বলি, কারণ প্রোটোক্টিস্টার মধ্যে সব ঢুকাইতে পারবো। যেটা তাহলে একটা জিনিস ক্লিয়ার কনসেপ্ট, আমাদের নাম কি, শ্রদ্ধেয় বিজ্ঞানীর নাম কি, হুইটটেকার প্রোটিস্টা বলছে, সেটাকে পরিমার্জন করছে মার্গুলিস এবং কোপায় দিছে কোপল্যান্ডের সাথে, সে হচ্ছে প্রোটোক্টিস্টা পরিবর্তন করছে। এটা খুবই সূক্ষ্ম ইন্টারনাল ব্যাপার, এটা অ্যাডমিশন পরীক্ষায় এই কোশ্চিনটা, মানে যদি আমি থাকতাম কোশ্চিন প্যানেলে আমি এই কোশ্চিনটা দিতাম, কারণ এটা এত বেসিক, এটা সব স্টুডেন্টরা পারবে না। অলরেডি ওই যে প্রোটোক্টিস্টা যে প্রোটিস্টার পরিবর্তে হয় ওরকম একটা কোশ্চিন আসছে, বাট অত ডিটেলস না, তোমরা ওই টপার্স ব্লুপ্রিন্টের লাস্টে হচ্ছে কোশ্চিনটা আছে, দেখলে বুঝবা, বিইউতে আসছিল 15-16 ইয়েতে, ওটা দেখলে তোমরা বুঝবা। হ্যাঁ, বাট প্রোটিস্টা এবং প্রোটোক্টিস্টা সমর্থকযোগ্য না, এটা আমরা বুঝছি। আচ্ছা, তো 5 কিংডম যে ক্লাসিফিকেশন আছে এইটা তোমরা জাস্ট রিডিং দিবা। এটা থেকে যদিও একবার ডেন্টালে কোশ্চিন আসছে, সেই সেম কোশ্চিন পাবনাতে রিপিট হয়েছে, যে মনেরার কোষ প্রাচীরের বৈশিষ্ট্য কি। মনেরার কোষ প্রাচীর যে পলিস্যাকারাইড আমিষ দিয়ে তৈরি, বাট এটা তোমরা হচ্ছে একটু জাস্ট রিডিং দিবা। হ্যাঁ, এটা এত মানে খুব একদম ইয়ে করে পড়ার দরকার নাই। আর প্লান্টটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যে ব্রায়োফাইট এবং ট্রেইডোফাইট যেটা বললাম ওইখানে ব্রায়োফাইটা এবং হচ্ছে ট্রাকিওফাইটা, মানে আসলে ট্রেইডোফাইটস রাখা হয়েছে। তো ব্রায়োফাইটিকরা হচ্ছে গ্যামিটোফাইটিক, আমি বলছিলাম যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুটো দশা থাকে। সো হ্যাপ্লয়েড দশাটা হচ্ছে গ্যামিটোফাইটিক দশা, যেখানে ওরা গ্যামেট বানায়, আর ডিপ্লয়েড দশাটা হচ্ছে স্পোরোফাইটিক দশা, যেখানে ওরা স্পোর বানায়। মানে স্পোরোফাইটিক স্টেজ তৈরি করে। তো তোমরা জাস্ট এইটুকুই পড়ো, কারণ আমি ব্রায়োফাইট স্টেডোফাইটের সময় এটার ডিটেলসে যাবো, এখন তো একদম শুরুর দিকে এত বেশি বললে তোমরা হচ্ছে কনফিউজড হয়ে যাবা, এখান থেকে এইটুকু পড়লেই হবে। এখান থেকে শুধু আমি ধরাই দিচ্ছি আর্কিয়া এবং ব্যাকটেরিয়া, এটার মধ্যে পার্থক্যটা কোথায়। হ্যাঁ, এটা ধরাই দিচ্ছি, কারণ প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া ওগুলো সেম থাকবে। তো যখন আমাদের ষষ্ঠ রাজ্য আসছে, এটাও খুব সুন্দর করে এখানে দেওয়া আছে, তোমরা খেয়াল করো, এই দেখো এখানে তো এটা ইয়ে দেওয়া আছে, ওইটা না, এই যে দেখো খুব সুন্দর করে দেওয়া আছে যে পঞ্চরাজ্যে অধিরাজ্য কয়টা, রাজ্য কয়টা, ষষ্ঠ রাজ্যে অধিরাজ্য কয়টা, রাজ্য কয়টা। ঠিক আছে, এখানে আমি আরেকটু মার্ক করে দিতে পারি তোমাদের সুবিধার জন্য। প্রোক্যারিওটার মধ্যে শুধু মনেরা পড়ে, ইউক্যারিওটার মধ্যে এই তিনটা পড়ে, চারটা পড়ে। আর আর্কিয়া যেটা সেটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া যেটা সেটা ইউ ব্যাকটেরিয়া, ইউক্যারিয়া এগুলো তো প্রোক্যারিওটার মধ্যে পড়ছে না, এই যে ইউক্যারিয়া যেটা সেটা হচ্ছে আমাদের এই চারটা, দেখছো এই যে ইউক্যারিওটার মধ্যে চারটা, ইউক্যারিওটার মধ্যে চারটা। তো শুধু প্রোক্যারিওটা বা মনেরাকে ওরা ভাগ করছে, এই যে মনেরাকে ভাগ করে এখানে দুইটা হইছে, আর এই যে আমাদের প্রোক্যারিওটাকে ভাগ করেও দুইটা করছে ওরা। বুঝতে পারছো, একদম সিম্পল হিসাব আর কি, যে যেভাবে হচ্ছে তিনটা অধিরাজ্য 6টা রাজ্য হচ্ছে আসছে। তো এখানে আমি শুধু এটুকু বলবো, ব্যাকটেরিয়া এবং আর্কিয়ার মধ্যে পার্থক্য কি। যে সকল ব্যাকটেরিয়া এক্সট্রিম কন্ডিশন সহ্য করতে পারে তাদেরকে আমরা হচ্ছে আর্কিয়া বলি। যারা একদম অতিরিক্ত তাপ, অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারে তাদেরকে আমরা আর্কিয়া বলি। হ্যাঁ, যেমন খেয়াল করো, এই যে দেখো এখানে অনেক কিছু আছে, বাট মেইন কনসেপ্টটা এখানে যেটা বলেছে, কোষ প্রাচীর পেপটিডোগ্লাইকান নেই আর্কিয়ার, আর ব্যাকটেরিয়া যারা তাদের পেপটিডোগ্লাইকান আছে। ঠিক আছে, ওদের কোষ প্রাচীরের প্যাটার্ন ডিফারেন্ট, আর্কিয়ার ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে পেপটিডোগ্লাইকান থাকে। আর এছাড়া তোমরা বাদ বাকি যা বৈশিষ্ট্য পড়বা এগুলো হচ্ছে খুবই কমন বৈশিষ্ট্য। এখানে আরেকটা টার্ম আছে, তোমরা এটা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবা, সো আমি আগেই বলে দিচ্ছি, কেমি অসমোটিক কি। আচ্ছা দেখো, ফটোসিনথেসিসের উদ্দেশ্য কি থাকে, এটিপি তৈরি করা, না, এটিপি জমা করা, শ্বসনের উদ্দেশ্য থাকে বা ফার্মেন্টেশন উদ্দেশ্য থাকে এটিপি প্রোডাকশন করা। কেমি অসমোটিক হচ্ছে সেম এটিপি তৈরি করার একটা প্রসিডিউর। মানে এতদিন তো আমরা জানতাম ফটোসিনথেসিস হয়, রেসপিরেশন হয়, ডান। এবার তুমি জানছো নতুন একটা টার্ম কেমি অসমোটিক, যেখানে H+ মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার উপর ভিত্তি করে এটিপি প্রোডাকশন করা হয়। তো এই টার্মটা তোমাদেরকে আমি জাস্ট বলে দিলাম। আর তেমন হচ্ছে এখানে যে অংশগুলো আছে এগুলো তোমরা সব পরে হচ্ছে একদম ডিটেলস শিখবা যখন প্রতিটা অধ্যায় শুরু করবা। বাট এখন যেটা যেটা দরকার ছিল, যেটা যেটা আমাদের এই অংশ থেকে হচ্ছে কোশ্চিন আসবে, অ্যাডমিশন এবং হচ্ছে অ্যাডমিশনে মেনলি, বোর্ড পরীক্ষায় আসে না এখান থেকে কোশ্চিন, অ্যাডমিশনে কোশ্চিন আসে, সেটা যেখানে পরীক্ষা দাও সেখানে কোশ্চিন আসবে। এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে নাম, বইয়ের নাম, কোন শ্রেণীবিন্যাস দিছে,
কোন ভাষায় রচিত, কয় খণ্ডে প্রকাশিত, সব দেওয়া আছে। এইটা মাস্ট পড়বা, এটা কেউ বাদ দিবা না, কেউ না, কেউ বাদ দিবা না এটা, ঠিক আছে? এবং লাস্টে আমাদের যে জিনিসটা আছে সেটা আমি দেখা দিচ্ছি, এটা তোমরা প্র্যাকটিস করবা। যারা কোর্সের স্টুডেন্ট আছো তারা এটা পেয়ে যাবা, আমি দেখাই দিব যে কিভাবে এটা তোমরা ইয়ে করতে পারবা, অ্যাক্সেস করতে পারবা, সবকিছু দেখাই দিব। এই যে আমাদের হচ্ছে কোশ্চিন আছে, এখান থেকে দেখো, দেখো, দেখছো কতগুলো কোশ্চিন আসছে, দেখছো? তাহলে তোমরাই আমাকে বলো যে অংশ থেকে, এবং সেম ইংলিশ ভার্সনেরটাতেও আছে, হ্যাঁ এই যে ইংলিশ ভার্সনেরটাও আছে, সেম 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 ইংলিশ ভার্সনেরটাও আছে। তাহলে তোমরা এবার আমাকে বলো, সবগুলো টপিক কিন্তু কভার্ড, হ্যাঁ? তোমরাই আমাকে বলো যে তোমরা যে পড়া শুরু করতে চাচ্ছিলা, যে মানে জীববিজ্ঞান, মানে ম্যাক্সিমাম জায়গায় তোমরা জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়টা দিয়ে শুরু করবা, এমন একটা অংশ তোমরা বাদ দিয়ে চলে যাবা যেই অংশটা থেকে অ্যাডমিশনে এতগুলো কোশ্চিন আসছে, এবং তোমরা যারা ক্লাসটা পুরো করছো তারা বুঝতে পারবা যে এই অংশটা বোটানির বেসিকের জন্য কতটা দরকার। তারপরেও কিন্তু আমি তোমাদেরকে বলছি যে এখন তোমরা জাস্ট বেসিকটা নাও, ইন ডিটেলসটা যেহেতু আমরা ওই অংশ থেকে পড়বই, ওই অংশটা যদি আবার মনে করি যে মানে অধ্যায়ের অংশগুলো যদি আমি আবার এখানে ইনক্লুড করতাম তাহলে এমসিকিউ আরো এতখানি হয়ে যেত। আমি তাও সেই এমসিকিউ গুলো স্কিপ করছি, যেগুলো পরের চ্যাপ্টারের সাথেও রিলেটেড, সেই এমসিকিউ গুলো আমি স্কিপ করছি। আদারওয়াইজ ওইগুলো যদি দিতাম এটা বিশাল বড় হয়ে যেত, ঠিক আছে? তো তোমরা এই পুরো ক্লাসটা করবা, ক্লাস করে আমাদের যে এই ফেসবুক গ্রুপটা আছে, হ্যাঁ আমাদের যেই ফেসবুক গ্রুপটা আছে, এই ফেসবুক গ্রুপে তোমরা হচ্ছে পোস্ট অপশনে গিয়ে পোস্ট করবা, হ্যাশট্যাগ ব্যবহার করবা, কি বলো তো, না হলে তো খুঁজে পাওয়া যাবে না তোমাদেরকে, তাই না? হ্যাশট্যাগ হচ্ছে তন্দ্রা আপু ক্লাস, সহজ হ্যাশট্যাগ, ঠিক আছে? তন্দ্রা আপু ক্লাস দিয়ে তোমরা হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করে গ্রুপের অপশনে গিয়ে পোস্ট করবা, লিখে পোস্ট করতে পারো, ক্লাসের স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে পারো, ভিডিও যদি বানাও তাহলে রিচ ভালো পাবে, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে বলে দিলাম। বন্ধুদেরকে কমেন্টে মেনশন করবা, তাহলে সেই কমেন্টের হচ্ছে মানে সেই পোস্টের রিচ ভালো পাবে, শেয়ার করবা নিজের প্রোফাইলে, তাহলে সেই পোস্টের রিচ ভালো পাবে। কারণ রিচ বা মানে প্রোফাইল মানে যার পোস্টটা বেশি সংখ্যক রিচ হবে, অবশ্যই রিচ হওয়ার পাশাপাশি আমি এটাও প্যারামিটার রাখবো যে যার মানে রিভিউটা সবচেয়ে বেশি ভালো হবে সেটাও আমি দেখবো। এরকম 3 জনকে আমি হচ্ছে এই 3টা জিনিসই কিন্তু দিব। জীববিজ্ঞান প্রথম পত্রের বোর্ড বই দিব, যেই টপার্স ব্লুপ্রিন্ট দেখেছো যেটা দেখাইছি ক্লাসে সেটার হার্ড কপি পেয়ে যাবা, কোর্স স্পেশাল ডিসকাউন্ট পাবা, যারা কোর্সের স্টুডেন্ট অলরেডি আছো তারা ওই ডিসকাউন্ট সমপরিমাণ অর্থ হচ্ছে ক্যাশব্যাক পেয়ে যাবা। এই যেই ইয়েটা আমাদের এই পুরো রিভিউ যেই কন্টেস্টটা সেটা আমাদের হচ্ছে 1 সপ্তাহ ধরে চলবে। লাস্ট ডেটটা আমি তোমাদেরকে জানাই দিব। তো তোমরা ক্লাস করবা, করে সুন্দর মতো আপুর ক্লাসটা হচ্ছে রিভিউ করবা। ভালো ভালো সবকিছু বলতে হবে এরকম না, একদম সত্যি জেনুইন কথা যেটা সেটাই বলবা তোমরা, কোনো সমস্যা নাই। যার রিভিউ বেস্ট হবে তার 3 জনকে আমি হচ্ছে এটা গিফট করব, ঠিক আছে? তোমার একদম বাসায় মানে একদম হাতে হোম ডেলিভারি পেয়ে যাবা, জাস্ট তুমি রিসিভ করবা, আর কিচ্ছু করা লাগবে না তোমাকে। তো তোমরা অনেকে বলছিলা আপু পড়া শুরু করলে কোন অধ্যায় দিয়ে শুরু করব। তো আশা করি বুঝতে পারলা যে আপুর সবকিছু কেন এত বেশি ইউনিক, বা আপুর কোর্সের কথা যদি বলো যে সবকিছু কেন এত বেশি ইউনিক, কারণ এই কোর্স কিন্তু শুধুমাত্র একটা হচ্ছে মানে কোর্স না, এটা একটা কমপ্লিট প্যাকেজ, হ্যাঁ? টপার্স ব্লুপ্রিন্টের গুরুত্ব তোমরা ক্লাস যারা করছো বুঝে গেছো। এছাড়াও দাগানো বই দেখতে পেয়েছো, একদম কোশ্চিন লেখা কোনটা কোনটা আসবে সেটা। এটাতে সৃজনশীল আসে না, দ্যাটস ওয়াই সৃজনশীল লেখার কৌশল ছিল না, মনে রাখার টেকনিক আশা করি ভরপুর শিখছো। কলেজ লাইফের শুরুতেই তোমরা যে এক ধাপ আগাই গেলা, এই ক্লাস করলে তোমরা সেটা 100% বুঝতে পারবা। তো যারা এখনো ভাবছো যে কোর্সে এনরোল করবা করবা, দেরি করো না, কারণ প্রথম 200 জনের জন্য এই ডিসকাউন্টটা থাকবে। টপার্স কম্বো এই কুপনটা ব্যবহার করবা, এখানে পুট করবা, 4500 টাকায় জীববিজ্ঞান যে আর কোথাও পড়া লাগবে না, এই ক্লাসটা করার পরে আশা করি তোমরা সেটা 100% আত্মবিশ্বাসের সাথে বুঝে গেছো। মানে তোমাদের আর কোনো মনের মধ্যে ভীতি নাই যে বাবাকে বা আম্মুকে বলবা যে আম্মু 4500 টাকা আমাকে ভর্তি করাই দাও, জীববিজ্ঞান নিয়ে আমি তোমাকে আর কিছু বলবো না। মানে তুমি খালি নিজে অনেস্ট থাকবা যে আপুর সাথে আপুর ক্লাসটা করবা, ঠিক আছে?
সো রিভিউ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবো, যেহেতু অলরেডি আমার 500 স্টুডেন্ট হয়ে গিয়েছে। সো 500 স্টুডেন্টের রিভিউ মানে তো অনেক বড় ব্যাপার। যারা যারা ক্লাস করবা, তো টাইমটা আমি একটু বেশি করেই রাখবো যেন আস্তে ধীরে তোমরা রিভিউটা করতে পারো, সেইভাবে রাখবো। তো দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে আমার একদম প্রথম ক্লাস, যেটা লাইভ ক্লাস হবে, কিন্তু এটা রেকর্ডেড ভার্সন দিচ্ছি, বাট লাইভ ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হয়ে যাবে। রিভিউর অপেক্ষায় থাকবো এবং তোমাদেরকে গিফট দেওয়ার অপেক্ষায় থাকবো। আসসালামু আলাইকুম সবাইকে এবং আল্লাহ হাফেজ।